প্রেজেন্টেশন, এটার নাম শুনলেই অনেকের গলা শুকিয়ে যায়, অনেকের মুখ শুকিয়ে যায়, অনেকের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায় বা অনেকের হাত ঘামতে শুরু করে। কিন্তু এই প্রেজেন্টেশন কিন্তু আমাদের লাইফে সবাইকেই দিতে হয়। সো আমরা চাই বা না চাই, আমাদের ভালো লাগুক বা নাই লাগুক, প্রেজেন্টেশন কিন্তু আমাদেরকে দিতেই হয়। তো যেহেতু এই জিনিসটা আমাদেরকে দিতেই হবে, ইটস বেটার যদি আমরা প্রেজেন্টেশনটা ভালো করে দিতে পারি। সো আজকে আমরা ফার্স্ট যে জিনিসটা শিখবো সেটা হলো কীভাবে একটা প্রেজেন্টেশন স্টার্ট করতে হয় বা স্টার্টিং অফ আ প্রেজেন্টেশন। আমরা যখন একটা প্রেজেন্টেশন দিই, আমরা যদি টাইম ধরে নিই, যে কোনো প্রেজেন্টেশনের শুরুর দিকে অডিয়েন্সের অ্যাটেনশন অনেক বেশি থাকে, একেবারে পিকে। আস্তে আস্তে যত টাইম যায় জিনিসটা কমতে থাকে। শুরুতে কিন্তু সবাই দেখতে চায় যে নতুন যে প্রেজেন্টার আসলো সে কী বলছে, কিভাবে বলছে, কি কি টপিক নিয়ে কথা বলছে, নতুন কি গল্প বলছে। তো শুরুর পার্টটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তার কারণ হলো ফার্স্ট ইমপ্রেশন অ্যাকচুয়ালি ম্যাটার্স, এবং প্রথম যে ইমপ্রেশনটা কারো ব্যাপারে কেউ ফর্ম করে ওইটা কিন্তু সহজে চেঞ্জ করা যায় না। তো শুরুর 1 মিনিট বা 2 মিনিট সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট নিজের ইমপ্রেশনটা মানুষের মধ্যে দিয়ে দেওয়ার জন্য। তো আমি এই শুরুর যে 2 মিনিট আছে এটা আমি কীভাবে ইউজ করতে পারি। একেবারে শুরুতে আমরা একটা স্টোরি বলতে পারি বা একটা কোটেশন দিয়ে স্টার্ট করতে পারি। আমরা যদি একটা গল্প দিয়ে কথা বলি তখন কিন্তু সবাই শুনতে চায়, কারণ গল্পের প্রতি মানুষের কিন্তু একটা ভালোবাসা এমনিই থাকে। আমরা যখন কথা বলি নর্মাল লাইফে, আমরা কিন্তু ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স নিয়ে কথা বলি না, আমরা কিন্তু গল্পের ছলে কথা বলি। তো গল্পের ছলে দিয়ে যদি আমি একটা প্রেজেন্টেশন স্টার্ট করি তাহলে ওই জিনিসটা মানুষের জন্য আরও অনেক সহজ হয়। অথবা আমি একটা বড় একটা কোটেশন দিয়ে স্টার্ট করতে পারি, কোটেশনে সবাই পছন্দ করে। সেকেন্ডলি, ইউ নো হোয়াট, আমরা একটা প্রেজেন্টেশনে বিশাল একটা নাম্বার দিয়ে বললাম ইউ নো হোয়াট, এবং এটা বলার সাথে সাথে সবাই কিন্তু তাকিয়ে থাকবে তোমার দিকে যে কি বলছে সে, আচ্ছা শুনি তো দেখি। তো ইউ নো হোয়াট টাইপের একটা বিশাল একটা প্রশ্নবোধক একটা কোয়ারি দিয়ে একটা বিশাল নাম্বার দিয়ে কিন্তু যে কোনো টাইমে অডিয়েন্সের অ্যাটেনশন নেওয়া যায়। এবং তৃতীয়ত, নাম্বারস বা অডিয়েন্স এঙ্গেজমেন্ট। প্রেজেন্টেশনের শুরুতে অডিয়েন্সকে একটা কোয়েশ্চেন করতে পারি আমরা, ইয়াস নো কোয়েশ্চেন, বা একটা কোয়েশ্চেন করলাম সবাইকে আমার হাত তুলতে বললাম, ওখান থেকে কিন্তু সবাই একটু নড়ে চড়ে বসবে এবং তোমার দিকে তাকাবে এবং সবাই কিন্তু এঙ্গেজড হয়ে গেল প্রেজেন্টেশনে। তো এরপরের 2-3 মিনিট তুমি যাই বলবা তাই কিন্তু শুনবে। এবং এই যে স্টার্টিং যদি আমরা একটু ডিফারেন্ট স্টাইলে করতে পারি তাহলে কিন্তু এটা আমাদের নর্মাল স্টার্টিংয়ের থেকে অনেক বেটার হয়। তার কারণ হলো আমরা নর্মাল স্টার্টিং কীভাবে করি, ওয়েলকাম টু দ্য প্রেজেন্টেশন, এটা তো সবাই বলে। দিস প্রেজেন্টেশন ইজ প্রিপেয়ার্ড ফর XYZ টিচার। টিচার তো জানে যে তার জন্য তৈরি করা হয়েছে। তারপর আমরা নিজেদেরকে ইন্ট্রোডিউস করি বা টিমমেটদেরকে ইন্ট্রোডিউস করি। এটা করতে করতেই কিন্তু শুরুর 1 মিনিট চলে যায়। তো প্রথম 1 মিনিটে তুমি এমন কিছু কথা বললা যেটা কিন্তু সবাই জানে। তো এই কথাগুলো না বলে আমি যদি একটা কোট বা একটা স্টোরি দিয়ে শুরু করি বা ইউ নো হোয়াট বলে শুরু করি বা অডিয়েন্স এঙ্গেজমেন্ট দিয়ে শুরু করি তাহলে যে কোনো প্রেজেন্টেশনটা অনেক বেশি মেমোরেবল হয়ে যায়। এবং অনেক সময় এগুলোর বাইরেও আরও অনেক ইন্টারেস্টিং কিছু করা যায়, যেমন একটা অ্যাক্ট করা যায়। আমার এখনও মনে আছে, আমার একটা প্রেজেন্টেশন ছিল এয়ারটেলের উপরে। আমার ফ্রেন্ড প্রেজেন্টেশন শুরুই করলো এয়ারটেলের যে টিউনটা আছে ওইটা গেয়ে, ওইটা গাওয়ার পরে বললো এই টিউনটা মাথায় আসার সাথে সাথে কিন্তু আমরা কোম্পানির নামটা জেনে যাই, এবং এটা বলার সাথে সাথে সবাই বললো ইয়েস এয়ারটেল। সো এই যে ছোট্ট একটা এক্সাম্পল, এই ছোট্ট একটা যে ওটা গানটা গাইলো বা একটা টিউনটা ও আটার করলো, এটা দিয়ে কিন্তু খুব সহজে প্রেজেন্টেশনের একটা চার্ম টাইপ একেবারে বদলে গেল এবং জিনিসটা অনেকের মনে রাখতো। এবং আমার এই ছবিটা আমার অনেক ফেভারিট। আমার লাইফের লাস্ট একটা বিজনেস কম্পিটিশনের স্টার্টিং হয় এভাবে। তো একটা প্রেজেন্টেশন যখন স্টার্ট হয় একটা গান দিয়ে স্টার্ট হয় বা একটা মিউজিক প্লে করে। সো এই প্রেজেন্টেশন দেওয়ার সময় আমার সামনে 30টা ডিফারেন্ট দেশে 30টা রিপ্রেজেন্টেটিভ কান্ট্রি ছিল যারা কিনা প্রেজেন্ট করেছিল। এবং আমরা ঢোকার সময় আমাদের যে 2জন টিম মেম্বার এবং আমি নাচতে ঢুকেছিলাম, এবং এটা দেখে পুরো অডিয়েন্স একটা ক্ল্যাপ করলো। সো তাদের প্রেজেন্টেশনের পরে একটাই ফিডব্যাক ছিল যে আচ্ছা তোমাদের প্রেজেন্টেশন তো বেশ ভালো ছিল, কিন্তু ঢোকার সময় তোমরা যে নাচতে ঢুকলা এটা আমাদের আজীবন মনে থাকবে। তার মানে প্রতিটা প্রেজেন্টেশনের শুরুর যে 2 মিনিট বা 3 মিনিট আছে এখানে এমন কিছু ইন্টারেস্টিং কাজ করা দরকার যেটা দিয়ে আসলে মানুষ তোমার প্রেজেন্টেশনটা মনে রাখবে। অবশ্যই যে এইভাবে নাচতে হবে এমন কোনো কথা নেই। বাংলাদেশে অনেক প্রেজেন্টেশন যে নাচতে শুরু করে দাও তাহলে লোকজন বের করে দিবে। বাট এরকম অনেক ইন্টারেস্টিং আইডিয়া, কোটেশন, নাম্বার বা ইউ নো হোয়াট বলে শুরু করলে মানুষ তোমার প্রেজেন্টেশনটা অনেক বেশি মনে রাখবে। যে কোনো একটা প্রেজেন্টেশন আমরা জানি শুরুতে অ্যাটেনশন অনেক বেশি থাকে, তেমনিভাবে একদম প্রেজেন্টেশন শেষ মাথায় গিয়েও কিন্তু অ্যাটেনশনটা অনেক বেশি থাকে। কারণ প্রেজেন্টেশন আমরা কীভাবে শেষ করছি এটা কিন্তু সব মানুষই দেখে। অনেকে যদি ঘুমিয়েও যায় তারাও একটু ঘুম থেকে উঠে দেখে লাস্টে সে কী বললো। এবং প্রেজেন্টেশন লাস্টে যেহেতু সব থেকে বেশি অ্যাটেনশন পাওয়া যায়, প্রেজেন্টেশনের শেষটা একটু ইন্টারেস্টিংভাবে কিন্তু করাই যায়। কিন্তু আমরা কিন্তু এটা সচরাচর করি না। আমাদের সবার প্রেজেন্টেশন
এবং প্রায় নির্দিষ্টভাবে বলা যায় যে 99% প্রেজেন্টেশন শেষ হয় দুটো ওয়ার্ড দিয়ে। আর আমার মনে হয় দুটো ওয়ার্ড অলরেডি তোমরা গেস করে ফেলেছো, থ্যাংক ইউ। প্রতিটা প্রেজেন্টেশন এই দুটো ওয়ার্ড দিয়ে শেষ হয়, থ্যাংক ইউ। তো আমরা যদি থ্যাংক ইউ দিয়ে সব প্রেজেন্টেশন শেষ করি, তাহলে কিন্তু সবার মাথায় আমাদের প্রেজেন্টেশনটা মনে থাকবে না। তো থ্যাংক ইউ না দিয়ে অন্য কিন্তু অনেকভাবে একটা প্রেজেন্টেশন শেষ করা যায়, এবং থ্যাংক ইউ বাদে অন্য যে কোনোভাবে যদি আমরা প্রেজেন্টেশন শেষ করি, জিনিসটা কিন্তু মানুষের মাথায় আরেকটু ভালোভাবে গেঁথে যাবে। তো আজকে আমরা দেখতে চাই যে অন্য কিভাবে একটা প্রেজেন্টেশন ইন্টারেস্টিংলি শেষ করা যায়। ফার্স্ট ওয়ে, একটা ফুড ফর থট দিয়ে শেষ করো। ফুড ফর থট মানে কি? বা একটা পাওয়ারফুল কোয়েশ্চেন। প্রেজেন্টেশন শেষ করার সময় একটা কোয়েশ্চেন দিয়ে শেষ করো। একটা কোয়েশ্চেন দিয়ে শেষ করলে যে অডিয়েন্স আছে তাদের মাথায় কোয়েশ্চেনের অ্যান্সারটা ঘুরতে থাকবে। অ্যান্ড অ্যান্সারটা ঘুরতে থাকা মানে কি? তাদের মাথায় তুমি একটা ফুড ফর থট দিয়ে দিচ্ছ। তো একটা ফুড ফর থট দিয়ে শেষ করলে প্রেজেন্টেশনটা মানুষের জন্য অনেক বেশি মেমোরেবল হয়ে যাবে। দ্বিতীয়ত, দ্য গ্র্যান্ড রিভিল। পুরো প্রেজেন্টেশনটা দিয়ে যাচ্ছ, লাস্টে যে একটা খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট রিভিল করে ফেললাম, বা ইন্টারেস্টিং একটা ইনসাইট রিভিল করলাম, তাহলে যেটা হবে এটা অনেকটা মুভির মতো হবে। মুভি যেমন আস্তে আস্তে যায়, একদম শেষে যায় কি ফাইনাল প্লট টুইস্টটা দেখা যায় না, বা ফাইনাল প্রেস্টিজ বা গ্র্যান্ড রিভিলটা দেখা যায়। সেটা দেখলে কিনা একটা মুভির যেমন খুবই ইন্টারেস্টিং একটা এন্ডিং হয়, তোমার প্রেজেন্টেশনেও খুবই ইন্টারেস্টিং একটা এন্ডিং আনা সম্ভব। অথবা ফুল একটা রিক্যাপ দিতে পারো, যে আমি শুরু থেকে শেষ পর্যন্ত কি বললাম, আমি বললাম যে পুরো প্রেজেন্টেশনটা ইন আ নাটশেল বলে ফেললাম। তাহলে হয় কি, লাস্টে যে ফাইনাল পয়েন্টারগুলো পেলো বা খুব সহজে পুরো প্রেজেন্টেশনটা কি নিয়েছিল এটা বুঝে গেল। এবং ফাইনালি, আ কল টু অ্যাকশন। প্রতিটা প্রেজেন্টেশন দেওয়ার কিন্তু একটা কারণ থাকে। যেমন এখন আমি কথা বলছি ক্যামেরার সামনে, এটার কারণ হলো আমি মানুষকে শিখাতে চাই যে কিভাবে প্রেজেন্টেশন দিতে হয়। তার মানে আমার কল টু অ্যাকশন হলো, এই ভিডিও দেখার পরে তোমাদের নেক্সট প্রেজেন্টেশনের এন্ডিংটা আরো ইন্টারেস্টিং ভাবে করে দাও। সেটা হলো আমার এই ভিডিওর কল টু অ্যাকশন। তেমনিভাবে তুমি যেই প্রেজেন্টেশনই দাও না কেন, ওই প্রেজেন্টেশনে একটা কল টু অ্যাকশন থাকা দরকার। এই প্রেজেন্টেশন থেকে মানুষ যেটা শিখলো ওটা নিয়ে সে কি কাজ করবে এটা বলে দেওয়া দরকার। অনেক সময় আমরা এই কল টু অ্যাকশন মিস করার কারণে একটা প্রেজেন্টেশন দেখার পরে অডিয়েন্স আসলে বুঝেই না যে তাদের কি করা দরকার। তো যে কোনো প্রেজেন্টেশন দেওয়ার পরে একেবারে শেষে আমাদেরকে এটা ক্লিয়ারলি ডিফাইন করে দেওয়া উচিত যে এই যে প্রেজেন্টেশন, এ থেকে যেটা আমরা শিখলাম, এটা শিখে আমরা কি করতে পারি, এবং কি করতে পারি এটাই কল টু অ্যাকশনের মাধ্যমে দেওয়ার। তো এই কল টু অ্যাকশন যদি দিয়ে দিই, তাহলে সব অডিয়েন্স আসলে বুঝতে পারবে এই প্রেজেন্টেশন দেখার পরে তাদের কি করা দরকার। তো এইভাবেই থ্যাংক ইউ এই দুটো ওয়ার্ড বাদ দিয়ে আমরা কিন্তু খুব ইন্টারেস্টিংভাবে একটা প্রেজেন্টেশন শেষ করতে পারি। আমরা একটা ফুড ফর থট দিতে পারি, একটা কোটেশন দিয়ে শেষ করতে পারি, বা একটা পাওয়ারফুল কোয়েশ্চেন দিয়ে শেষ করতে পারি, যেটা নিয়ে কিনা অডিয়েন্স চিন্তা করবে। অথবা আমরা ফাইনালি একটা গ্র্যান্ড রিভিল রাখতে পারি, যেটা কিনা আমাদের অডিয়েন্সের মনে আমাদের প্রেজেন্টেশনটাকে গেঁথে দিবে। অথবা ফুল একটা রিক্যাপ দিতে পারি, 1 2 3 করে পুরো প্রেজেন্টেশনটা একটা নাটশেলে বলে দিতে পারি। অথবা একটা কল টু অ্যাকশন দিতে পারি, যেটা কিনা মানুষ বুঝতে পারবে যে প্রেজেন্টেশনের পরে তার কি করা দরকার। তো এবার আসা যাক আমার এই ভিডিওর কল টু অ্যাকশন। তো এখন যদি তুমি দেখে ফেললে যে একটা প্রেজেন্টেশন কিভাবে আরো একটু ইন্টারেস্টিং ওয়েতে শেষ করা যায়, নেক্সট টাইম থেকে কখনোই প্লিজ থ্যাংক ইউ দিয়ে একটা প্রেজেন্টেশন শেষ করো না। রাদার এগুলো একটা ইন্টারেস্টিং একটা টেকনিক ফলো করো এবং ওটা ইউজ করো, তাহলে দেখবে তোমার প্রেজেন্টেশনের এন্ডিংটা আরো অনেক সুন্দর হয়ে গিয়েছে। ট্রানজিশন ইন আ প্রেজেন্টেশন। তার কারণ হলো, আমরা যখন প্রেজেন্টেশন দেই সচরাচর কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি প্রেজেন্টেশন দেই না, আমরা কিন্তু গ্রুপে প্রেজেন্টেশন দেই। আমাদের গ্রুপে 5 জন মেম্বার থাকতে পারে বা 3 জন মেম্বার থাকতে পারে। তো আমরা যখন প্রেজেন্টেশন দেই, একজন মেম্বারের পরে আরেকজন মেম্বার আসে। যে একজন মেম্বারের পর যে আরেকজন মেম্বার আসলো, একটা ট্রানজিশন হলো। তো এটাকেই বলে হলো স্পিকার ট্রানজিশন। তো স্পিকার ট্রানজিশনটাকে যতটা সম্ভব স্মুথ করতে হয়। যেমন এখানে কিছু আমরা ভুল করি, একজন মেবি অনেক জোরে কথা বলে, হাত পা নেড়ে খুবই এক্সাইটমেন্ট দিয়ে কথা বলে, তা সে তারপরে যে আসলো সে কিংবা একেবারে চুপচাপ ভাবে ইন মাই প্রেজেন্টেশন এভাবে কথা বলছে। তো একেবারে হাই পিচ থেকে লো পিচ, এই যে ট্রানজিশনটা এটা কিন্তু বাড়ি খেলো। তার মানে আমাদেরকে অলওয়েজ খেয়াল রাখতে হবে আমরা যেই ট্রানজিশনগুলো করব, যেই দুজন স্পিকারের মধ্যে ট্রানজিশন হচ্ছে তাদের টোনের বা বডি ল্যাঙ্গুয়েজের জন্য একটা সামঞ্জস্য থাকে। দ্বিতীয়ত, আমরা যখন একটা ট্রানজিশন আনি, আমরা দেখি একটা টপিকেও একটা বাড়ি খায়। আমরা একটা কথা বলতে বলতে হঠাৎ করে অ্যাব্রাপ্টলি থেমে যাই, এবং তারপর আমরা এদিকে তাকাই অ্যান্ড বলি অ্যান্ড নেক্সট রহিম, অ্যান্ড রহিম আসে, সে প্রেজেন্টেশন শুরু করে। এখানে কিন্তু বাড়ি খেয়ে গেল। এই জিনিসটাও কিন্তু স্মুথ করা যেতে পারে। তুমি একা যদি প্রেজেন্টেশন দাও, তোমার কথা কি একেবারে স্মুথলি একটা ফ্লো মেনটেন করে না? তোমার নেক্সট প্রেজেন্টারের জন্য কিন্তু তুমি এই ফ্লোটা মেনটেন করে দিতে পারো। যেমন তুমি বলতে পারো,
And my next presenter is going to talk about how this presentation is so amazing. And তারপরে তোমার নেক্সট প্রেজেন্টার আসলো, so you must be wondering what's the amazing factor. তার মানে কি তোমার আগের স্পিকার এবং তোমার পরের স্পিকারের মধ্যে কথার একটা সামঞ্জস্য থাকলো এবং যে একটা টপিক যে চেঞ্জ হলো এই জিনিসটা বাড়ি খেলো না। সো এইরকম একটা স্মুথ ট্রানজিশন যদি মেনটেন করতে পারো তাহলে দেখবা তোমার প্রেজেন্টেশনটা আরও অনেক সুন্দর লাগবে। এটা অনেকটা আসলে অলিম্পিকে রিলে রেস হয় না, ব্যাটন যে শিফট করে, এই যে আমার হাতে যেমন একটা ব্যাটনের মতো আছে, এটা শিফট করার মতো। দেখবে যে দৌড়াচ্ছে এবং যে ব্যাটনটা নিবে সে আগেই কিন্তু দৌড়ানো শুরু করে দেয়, যেন তাদের মধ্যে কোনো একটা টাইমের কোনো ল্যাপস না হয় বা একটা ধাক্কা না খায়। সো প্রেজেন্টেশনটাও কিন্তু অনেকটা রিলে রেসের মতো। তোমাদের এক স্পিকার থেকে আরেক স্পিকারের ট্রানজিশনটা খুবই স্মুথ হওয়া প্রয়োজন। সেকেন্ডলি, এমার্জেন্সি ট্রানজিশন। আই থিঙ্ক এই অভিজ্ঞতাটা আমাদের সবারই কখনো কখনো হয়ে আছে। এই অভিজ্ঞতাটা হলো একটা প্রেজেন্টেশন একজন দিচ্ছে, তুমি দেখলা তোমার প্রেজেন্টার যে আরেকজন আছে ফ্রেন্ড, সে হঠাৎ করে কথা বলতে বলতে থেমে গেল। এমার্জেন্সি মোমেন্ট, সে আর কিছু বলতে পারছে না, আইদার সে নার্ভাস হয়ে চুপ হয়ে গেল অথবা সে টপিকটা জানে না, সে চুপ। এখানে তুমি কি করতে পারো? এখানে একটা এমার্জেন্সি ট্রানজিশন দরকার। এই মোমেন্টে তোমাকে চলে আসতে হবে, অ্যান্ড তুমি তো ধুম করে তাকে সরিয়ে দিয়ে চলে আসতে পারো না। তোমাকে বলতে হবে অ্যান্ড অ্যাড টু দ্যাট বলে তুমি স্টার্ট করতে পারো। এই সেম জিনিসটা কিন্তু কোয়েশ্চেন অ্যান্ড আনসার সেশনেও কাজে লাগে। অনেক সময় কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার সময় যেহেতু প্রম্পটলি দিতে হয়, অনেক সময় মানুষ আটকে যায়, এবং যখনই তোমার ফ্রেন্ড আটকে গেল তুমি কিন্তু বলতে পারো অ্যান্ড টু অ্যাড টু দিস পয়েন্টস, তারপরে তুমি তোমার পয়েন্টগুলো বলে গেলে। তার মানে তার পয়েন্টটা ঠিক আছে এবং ওখান থেকে তুমি আরও কিছু পয়েন্ট অ্যাড করতে যাচ্ছ। তাহলে এই যে এমার্জেন্সি সিচুয়েশন যে ট্রানজিশনটা, এটা দেখতে মনে হবে অনেকটা স্মুথ। এবং ফাইনালি মিডিয়া ট্রানজিশন। মিডিয়া ট্রানজিশন মানে হলো এই যে এখানে একটা পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন চলছে, রাইট? এটা একটা মিডিয়া। তুমি হঠাৎ করে প্রেজেন্টেশনটা অফ করে তুমি একটা ভিডিও চালাতে পারো, এবং এটা কিন্তু আমার প্রেজেন্টেশনে প্রায় দেখাতে হয়। একটা ভিডিও দেখাতে হতে পারে বা একটা পিকচার দেখাতে হতে পারে, এবং মেইনলি এই জায়গাটাতে একটা ঝামেলা হয়ে যায়, প্রেজেন্টার চুপ হয়ে যায়, সবাই দৌড়দৌড়ি করে, ভিডিও চেঞ্জ করে। এটা না করে খুব স্মুথলি কিন্তু এটা করা যায়। যে কথা বলছে সে কথা বলতেই থাকবে, ব্যাকগ্রাউন্ডে তোমার যে ফ্রেন্ড আছে সে জানবে কিন্তু যে কখন ভিডিওটা অন করতে হবে। তোমার ভিডিও অন করার ঠিক আগের মোমেন্টে সে সুন্দর করে স্লাইডটা মিনিমাইজ করে ভিডিওটা অন করে দিয়ে ভিডিওটা স্টার্ট করতে পারে। এবং হয়তো বা সবাই অনেকে এই জিনিসটা জানো, অল্টার ট্যাব দিয়ে তোমার মাল্টিপল উইন্ডো থেকে শিফট করা যায়। তো ওটা দিয়ে কিন্তু খুব সহজেই তোমার পাওয়ার পয়েন্ট থেকে তোমার ভিডিওতে ট্রানজিশনটা আনতে পারো। তো নেক্সট টাইম যখন মিডিয়া ট্রানজিশন করবা, প্লিজ দৌড়দৌড়ি করে সবাই চুপচাপ হয়ে ওই মিডিয়াতে গুতোগুতি করো না। রাদার দেন আগে থেকে একজনকে বলে রেখো, সে সুন্দর অল্টার ট্যাব দিয়ে নেক্সট স্ক্রিনে চলে যেয়ে ভিডিওটা চালু করে দেবে। এবং এইভাবে আমরা যদি স্পিকার ট্রানজিশন, এমার্জেন্সি ট্রানজিশন এবং মিডিয়া ট্রানজিশনটা মেনটেন করতে পারি, তাহলে পুরো প্রেজেন্টেশনে একটা খুবই সুন্দর ফ্লো থাকবে এবং এটা অডিয়েন্সের জন্য খুবই শ্রুতিমধুর হবে এবং দেখতেও খুবই সুন্দর লাগবে। আমরা যখনই প্রেজেন্টেশন নিয়ে একটু ভিডিও দেখা শুরু করি বা একটু গবেষণা করার চেষ্টা করি, সবসময় আমরা দেখব যে একটা ভালো প্রেজেন্টেশনে একটা জিনিস কমন, সেটা হলো যে কিনা প্রেজেন্ট করছে তার একটা আই কন্ট্যাক্ট মেনটেন করতে হয়। এবং আমরা সবাই এই আই কন্ট্যাক্ট কিন্তু মেনটেন করতে পারি না, এবং আই কন্ট্যাক্ট মেনটেন করা কিন্তু আসলে বেশ কঠিন। স্পেশালি যারা প্রেজেন্টেশন শুরুর দিকে স্টার্ট করছে, তারা কিন্তু আই কন্ট্যাক্ট মেনটেন করতে গিয়ে অনেক নার্ভাস হয়ে যায়। কারোর চোখের দিকে তাকাতেই তার মনে হয় যে আচ্ছা সে মেবি আমাকে জাজ করছে, তো সে আরও বেশি নার্ভাস হয়ে যায়। সো তার আই কন্ট্যাক্ট মেনটেন করতে গিয়ে নার্ভাসনেস যদি বেড়েই যায়, তাহলে কিন্তু আসলে প্রেজেন্টেশনটা ভালো হবে না, উল্টো আরও খারাপ হয়ে যায়। সো আমি আজকে তোমাদেরকে 3টা খুব ইজি ট্রিক জানাতে চাই, যে 3টা ট্রিক মেনটেন করলে আই কন্ট্যাক্ট মেনটেন করা অনেক ইজি হয়ে যায়। ফার্স্ট অফ অল, নো দ্য স্টেজ। এখনও আমি যখন কোনো স্টেজে উঠি বা কোনো একটা প্রেজেন্টেশন দিতে যাই, প্রেজেন্টেশন শুরু হওয়ার আগে ওই স্টেজে আমি একটু হাঁটাহাঁটি করি। হাঁটাহাঁটি করলে ওই স্টেজটা আমার কাছে নিজের আপন মনে হয়, দেখে মনে হয় যে আচ্ছা না, এটা তো আমার নিজের ঘরের মতোই। আমি দেখতে পাই যে এখানে এইটা আছে, এখানে এই লাইট আছে, সিটগুলো এখানে এতগুলো, তো আমার জন্য জিনিসটা না অনেকটা সহজ মনে হয়। এটা না করে যদি হঠাৎ করে প্রেজেন্টেশনের জন্য উঠে যাও, হঠাৎ করে যখন দেখবা যে সামনে পিছে থেকে লাইট পড়ছে, সামনে অনেক অডিয়েন্স, হুট করে একটা নার্ভাসনেস চলে আসে। এই জিনিসটা তখন থাকবে না যদি আগে থেকে স্টেজে উঠে একটু হাঁটাচলা করো। তো এই জিনিসটা সব ধরনের প্রেজেন্টেশন, এটা একটা ক্লাসরুম প্রেজেন্টেশন বলো, আর বিজনেস কম্পিটেন্ট প্রেজেন্টেশন বলো, অথবা একটা পাবলিক স্পিকিং বলো, অলওয়েজ প্রেজেন্টেশন আগে স্টেজে একটু হাঁটাহাঁটি করে নিলে নার্ভাসনেসটা অনেক কমে যায়। দ্বিতীয়ত, সিলেক্ট পিপল। তোমার একটা প্রেজেন্টেশন যখন করা হচ্ছে তখন 2-4 জন ফ্রেন্ডসকে 4 কোণায় বসিয়ে দাও। যেহেতু কোনো একটা র্যান্ডম মানুষের চোখের দিকে তাকালে তোমার নার্ভাস ফিল হয়, এমন মনে হয় যে ওই মানুষ তোমাকে জাজ করছে, তুমি একটা র্যান্ডম মানুষের চোখের দিকে না তাকে তুমি তোমার ফ্রেন্ডের চোখের দিকে তাকাও।
একবার এই ফ্রেন্ড একবার ওই ফ্রেন্ড, তাহলে দেখে অডিয়েন্স ভাবে তুমি আসলে চারিদিকেই তাকাচ্ছ। তো যাদের আসলে এই নার্ভাসনেসটা কাজ করে তাদের সবসময় দরকার একটা অডিয়েন্স পুলের মধ্যে 2-3 জায়গায় নিজেদের ফ্রেন্ডকে বসিয়ে দেওয়া, এবং প্রেজেন্টেশন বা কথা বলার সময় তাদের চোখের দিকে তাকালেই অডিয়েন্স ভাবে তুমি সবার দিকে তাকাচ্ছ। এবার আসা যাক তৃতীয় পয়েন্ট। অফকোর্স অনেক সময় এমন হতে পারে যে তুমি এক জায়গায় প্রেজেন্টেশন দিচ্ছ যেখানে তোমার ফ্রেন্ড বসে নেই, তখন কি করবা? তখন যেটা করতে পারো, মানুষ সিলেক্ট না করে সিলেক্ট আ ফিউ পয়েন্টস। যে অডিয়েন্স যেখানে বসে আছে একটা রুম হবে অবশ্যই, ওই রুমের 4টা কর্নার ডিফাইন করে ফেলো, বা 2টা কর্নার ডিফাইন করো, একটা ডানে ডিফাইন করো, একটা বামে ডিফাইন করো। তুমি যখন কথা বলছো কারোর চোখের দিকে তাকাতে যদি তোমার নার্ভাস লাগে, তুমি পয়েন্টের দিকে তাকিয়ে কথা বলো। তো তুমি যখন ডানের একটা পয়েন্ট এবং বামের একটা পয়েন্টে শিফট করবা, একবার এদিকে তাকাবা একবার ওদিকে তাকাবা, দেখে মনে হবে তুমি পুরো রুমটাই কভার করছো। তো এভাবেই তোমার যদি নার্ভাসও লাগে তাও এই সিম্পল 3টে ট্রিক ব্যবহার করে তুমি খুব প্রপারলি পুরো অডিয়েন্সের সাথে আই কন্ট্যাক্ট মেনটেন করতে পারবে। যে কোনো একটা প্রেজেন্টেশন যখন চলে, আমরা কিন্তু শুধুমাত্র আমাদের কথা দিয়ে প্রেজেন্ট করি না, আমাদের ড্রেস আপ, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, আমরা কি করছি সব কিছুই কিন্তু কথা বলে। তার মানে আমরা যদি একটা 5 জনের গ্রুপ হই বা 3 জনের একটা গ্রুপ হই, যে কিনা প্রেজেন্ট করছে সে বাদেও পিছে যারা দাঁড়িয়ে আছে তারাও কিন্তু প্রেজেন্ট করছে। কিন্তু কোনো এক অদ্ভুত কারণে আমরা বাঙালিরা যারা প্রেজেন্ট করছে সে বাদে বাকি গ্রুপের মেম্বাররা গুতোগুতি করি নিজেদের মধ্যে, যেটা একেবারেই করা উচিত না। তোমার যে ফ্রেন্ড প্রেজেন্ট করছে তুমি কিন্তু তাকেও অ্যাসিস্ট করতে পারো, এবং তোমরা সবাই পিছে যারা দাঁড়িয়ে আছো সবাই কিন্তু প্রেজেন্ট করছো। কিভাবে করছো? এটার খুব ইজি কিছু টেকনিক আছে। ফার্স্ট অফ অল, অ্যাপ্রুভাল নডস। অ্যাপ্রুভাল নডস মানে হলো এরকম করা, তোমার একটা ফ্রেন্ড একটা ভালো কথা বললো, তোমরা সবাই বললাম ইয়েস। তো তোমরা যখন মাথা নাড়াচ্ছ বাকিরাও বুঝতে পারছে আচ্ছা হ্যাঁ, যে প্রেজেন্ট করছে তার সাথে পুরো টিম একমত পোষণ করছে, তার মানে পুরো টিম মিলে এই সেম আইডিয়াটাই আমাদেরকে জানতে চাচ্ছে। তাহলে যেটা হয়, পুরো টিম ডায়নামিকটা খুবই সলিড মনে হয়। সেকেন্ডলি, ইউ ক্যান স্মাইল। তোমার যে ফ্রেন্ড প্রেজেন্ট করছে সে একটা জোক ক্র্যাক করলো বা একটা হিউমার অ্যাড করলো বা খুবই নাইস একটা কথা বললো, তুমি একটা হালকা একটা স্মাইল দিয়ে একটা নোট করতে পারো যে হ্যাঁ আমি এটার সাথে একমত। তাহলেও দেখে মনে হবে যে পুরো টিম মিলে সলিড একটা আইডিয়া প্রেজেন্ট করছো। এবং ফাইনালি অ্যাসিস্ট। আমি যেমন একটা আমাদের ট্রানজিশন ভিডিওতে আমি বলেছিলাম, তোমার একটা ফ্রেন্ড কথা বলতে বলতে যদি একটা ভিডিও দেখাতে চায়, তোমার কাজ হলো তোমার ফ্রেন্ড কথা বলা অবস্থাতেই ওই ভিডিওটা রেডি করে রাখা, যেন তোমার ফ্রেন্ড যখনই বলবে আমরা এখন ভিডিও দেখব তুমি ওই ভিডিওটা স্টার্ট করে ফেলতে পারো। সো অলওয়েজ অ্যাসিস্ট ইয়োর ফ্রেন্ড। সো এই 3টে কাজ করলে আমরা কিন্তু আসলে কথা না বললেও আমরা খুব সুন্দর একটা বডি ল্যাঙ্গুয়েজ এবং অ্যাপ্রুভাল নটস দিয়ে আমরা দেখাতে পারবো যে আমরা প্রেজেন্টেবল এবং আমরা ওই টাইমে প্রেজেন্ট করছি। এখন আসা যাক কি কাজ করা যাবে না। অনেক সময় আমাদের ফ্রেন্ড একটা ভুল কথা বললে আমরা এরকম একটা এক্সপ্রেশন দিই, না আচ্ছা না এটা না। সো মেবি জাজ বুঝেও না যে একটা ভুল কথা বলছে, বাট তোমার ফেশিয়াল এক্সপ্রেশন দেখে মনে হবে যে মেবি তুমি তার সাথে একমত পোষণ করো না, বা তোমার যে ফ্রেন্ড প্রেজেন্ট করছে সে ভুল করছে। অনেক সময় আমি এটাও দেখেছি, একজন প্রেজেন্ট করা অবস্থায় কোনো একটা জিনিস ভুল বলার কারণে আরেকজন হাত দিয়ে ফিজিক্যালি সরিয়ে তাকে বলছে না না এটা না এটা হবে। সেটাও কিন্তু খুব বাজে একটা জিনিস দেখানো হচ্ছে, তার মানে তুমি তোমার টিমমেটের সাথে অ্যাগ্রি করছো না। সো কখনো এই কাজটি করতে হবে না। তোমার ফ্রেন্ড যে প্রেজেন্ট করছে পিছন থেকে অ্যাপ্রুভাল নোট দাও, স্মাইল করো এবং যথাসম্ভব তাকে অ্যাসিস্ট করো। কারণ আমি আমার লাইফে একদম শেষ যে বিজনেস কম্পিটিশনের প্রেজেন্টেশন ছিল তার 2টো ছোট গ্লিমস দেখাতে চাই, যেটা আমরা অলওয়েজ করতাম। আমরা যে ছবি দেখি, আমার ফ্রেন্ড এখানে প্রেজেন্ট করছে, এখানে যদি দেখো আমরা দুজন দাঁড়িয়ে আছি, আমি একটা স্মাইল দিয়ে নট করছি এবং আমার আরেক ফ্রেন্ড খুবই বিজ্ঞের মতো তাকিয়ে আছে, তার মানে সে বোঝানোর চেষ্টা করছে হ্যাঁ ইয়েস খুবই ভালো কথা বলছে। আমরা যদি পরের পিকচারে চলে যাই, এখানেও দেখা যায় আমার ফ্রেন্ড প্রশ্নের উত্তর দিচ্ছে এবং একজন দেখছে এবং আমি হাসি দিয়ে নট করছি। তো দুইজনই অ্যাপ্রুভাল দিচ্ছে যে হ্যাঁ সে যে কোয়েশ্চেনের অ্যান্সারটা দিচ্ছে আমরাও তার সাথে একমত। তো তুমি যখন কথা বলছো না তখনও তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার অ্যাপ্রুভাল নজ এবং স্মাইল দিয়ে খুব ভালো একটা প্রেজেন্টেশন তুলে ধরতে পারো। প্রেজেন্টেশন রিলেটেড খুবই কমন একটা প্রশ্ন হলো প্রেজেন্টেশনের ড্রেস কোড। এটা নিয়ে প্রায় প্রশ্ন আসে, কি পরা উচিত, কি পরা উচিত না, কিভাবে পরা উচিত, কিভাবে পরা উচিত না। সেসব নিয়ে ছোট করে যদি আমি ব্রিফলি একটা আইডিয়া দিই তাহলে আইডিয়াটা অনেকটা এরকম। ছেলেদের জন্য এখানে 3টে জিনিস খুবই ইম্পর্টেন্ট যেটা আমরা প্রায় ভুল করে থাকি। প্রথমটা হলো টাইয়ের লেন্থ। আমরা সবাই কিন্তু টাই পরি, একেবারে ফর্মাল যদি গেট আপ নেই, একটা শার্ট থাকে, টাই থাকে, তার উপর স্যুট থাকে। তো টাই যখন আমরা পরি অনেক সময় আমাদের টাইটা অনেক ছোট হয়ে যায়, অনেক সময় অনেক বড় হয়ে যায়।
সো অনেকের কাছে প্রশ্ন থাকে যে টাইয়ের পারফেক্ট লেন্থ কোনটা। টাইয়ের পারফেক্ট লেন্থ হলো যেখান থেকে বেল্ট শুরু হয় এই পর্যন্ত। সো বেল্ট শুরু হওয়ার নিচে যদি চলে যায় তাহলে টাইটা বেশি লম্বা, এবং এটার আগে যদি শেষ হয়ে যায় তাহলে টাইটা বেশি ছোট। সো টাইয়ের পারফেক্ট লেন্থ হলো একদম বেল্ট স্টার্ট হওয়ার এই যে ডটটা এইখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয়ত আসে হলো বেল্ট এবং শুজের কালার। আমি যেমন আমার একটা ব্রাউন বেল্ট পরে আছি, তো এর সাথে আমি যদি একটা কালো শু পরি তাহলে কিন্তু এটা একটা মিসম্যাচ। আমার বেল্ট যদি ব্রাউন কালার হয় আমার শুজও ব্রাউন কালার হতে হবে, আমার বেল্ট যদি ব্ল্যাক কালার হয় আমার শুজও ব্ল্যাক কালার হতে হবে। তার মানে সবসময় বেল্ট আর শু এই দুটোর কালার ম্যাচ করতে হবে। এবং ফাইনালি আসা যাক স্যুট। আমরা যখন স্যুট পরি তখন প্রায় আমরা বাটন টাটন বন্ধ করে প্রেজেন্টেশন দেওয়া স্টার্ট করি, কিন্তু আমরা যখন প্রেজেন্টেশন দেই তখন কিন্তু আমাদের হাত নাড়াতে হয়, অনেক সময় দু হাত নাড়াতে হয়, আমাদের ঘুরতে হয়, মুভমেন্ট করতে হয়। সেসব করার সময় কিন্তু একটা বাধা অনুভব করি, তার কারণ আমার স্যুটের বাটনগুলো লাগানো আছে। এখানে দুটো জিনিস, প্রথমত কখনোই স্যুটের নিচের বাটন লাগানো উচিত না, এবং দ্বিতীয়ত প্রেজেন্টেশনে দুটো বাটনই খোলা রাখা ইটস বেটার। তাহলে হয় কি, যখন প্রেজেন্টেশন দিচ্ছ তুমি অনেক কমফোর্টেবলি হাত পা নাড়াতে পারবে বা মুভমেন্ট করতে পারবে। এবার আসা যাক মেয়েদের ক্ষেত্রে, ফ্ল্যাশি কালার অ্যাভয়েড করা উচিত। সো ডিসেন্ট কালার ব্যবহার করাটা বা মাইল্ড কালার ব্যবহার করাটাই বেটার। এবং সেকেন্ডলি ইউজুয়ালি প্রেজেন্টেশনে মেকআপ বা জুয়েলারির যে ইউসেজটা যতটা কম পারা যায় ততটাই ভালো। এখন অনেকের প্রশ্ন থাকে, ভাইয়া ফর্মাল, সেমি ফর্মাল, ক্যাজুয়াল এগুলো কোনটা কিভাবে পড়লে বেটার হয়? সেগুলো আসলে বলে বোঝানোর থেকে দেখে বোঝানোটা ইজিয়ার মনে হবে। তো ফার্স্ট যে আইডিয়াটা সেটা হলো ফর্মাল। সেটা হলো একটা ফর্মাল গেট আপ, শার্ট, টাই, স্যুট। এবং এখানে দেখা যাচ্ছে যেমন স্যুটের বাটন কিন্তু লাগানোর নেই, তার মানে আমাকে অনেকটা কমফোর্টেবল মনে হচ্ছে এখানে। এবং এখানে আরেকটা জিনিস দেখাতে চাই, টাই যারা একটু আমার মতো চিকন চাকন আছো তাদের জন্য আসলে চিকন টাই পরাটাই বেটার রাদার দেন মোটা টাইগুলো। এবার আসা যাক সেমি ফর্মাল। এটা অনেকটা সেমি ফর্মাল লুক। এখানে যেমন আমার সাথে টাই নেই বা আমার সাথে এখানে স্যুট নেই, হাতগুলোর স্লিভগুলো ভাঁজ করা আছে। সো এখানে মোরলেস আমাদের বিজনেস কর্পোরেট সেকশন যে মিটিংগুলো হয় অনেকটা সেমি ফর্মালে হয়, বা এটাকে ক্যাজুয়াল ফর্মালও বলে থাকে। সো নর্মালি আমি যখন এখানে পড়াচ্ছি বা কোনো এক জায়গায় কথা বলতে যাচ্ছি বা একটা কর্পোরেট প্রেজেন্টেশন দিতে যাচ্ছি, কমফোর্ট জোনটা যেখানে বেশি ম্যাটার করে সেখানে আমরা সেমি ফর্মাল লুকটা নিতে পারি। এবং ফাইনালি যে লুকটা দেখাবো সেটা প্রেজেন্টেশনের ব্যবহার করা উচিত না, সেটা হলো ক্যাজুয়াল লুক। এইভাবে একটা টি শার্ট পরে একটা প্যান্ট পরে প্রেজেন্টেশনে নেমে যাওয়া, তো এটা হলো একেবারে ক্যাজুয়াল বা একেবারে ইনফর্মাল একটা লুক, যেটা কিনা একেবারে নিজেদের ঘরের মানুষের কাছে প্রেজেন্টেশন দেওয়া ছাড়া অন্য জায়গায় ইউজ করা উচিত না। সো এটাই ছিল একেবারে ফর্মাল, সেমি ফর্মাল এবং ক্যাজুয়াল লুকের তিনটে ডেফিনেশন। সো আমি যে পয়েন্টগুলো বললাম এগুলো যদি মাথায় রেখে প্রপার একটা ড্রেস কোড মেনটেন করা যায় তাহলে প্রেজেন্টেশন দেওয়ার সময় নিজেকে যতটা প্রেজেন্টেবল লাগানো সম্ভব ততটুকুই প্রেজেন্টেবল লাগবে। যে কোনো একটা প্রেজেন্টেশনে আমরা শুধু কিন্তু মুখ দিয়ে কথা বলি না, আমরা কিন্তু আমাদের বডি ল্যাঙ্গুয়েজ দিয়েও কথা বলে থাকি। এবং গবেষণালব্ধ ফলাফল বলে আমরা যখন কথা বলি বা কারোর সাথে কমিউনিকেট করি 50%-এরও বেশি কমিউনিকেশন হয় আমাদের বডি ল্যাঙ্গুয়েজের থ্রুতে। এবং এটা খুব সহজ একটা এক্সাম্পল দিতে চাই আমি যদি সবাইকে বলি একটা কাজ করতে, তো তোমরা সবাই এই কাজটি করবে। তোমাদের কাজ হলো তোমরা সবাই তোমাদের হাতটা তোমাদের গালে নাও। আমি যখন এটা বলবো তখন দেখবা তোমাদের অনেকেই হাতটা তোমাদের থুতনিতে নিয়ে আছো। তার মানে কি, আমি যদিও বলছি হাতটা গালে নাও, কিন্তু তুমি আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমি যেহেতু হাতটা থুতনিতে নিলাম, তুমিও তোমার হাতটা তোমার থুতনিতে নিয়ে নিচ্ছ। তার মানে কি, আমরা কথা ঠিকই শুনি বাট আমরা বডি ল্যাঙ্গুয়েজ থেকেও কিন্তু প্রচুর কমিউনিকেশন কিউজ পাই। এখন এই বডি ল্যাঙ্গুয়েজের তিনটা পার্ট নিয়ে আমি ছোট্ট কিছু টিপস দিতে চাই। প্রথমটা হলো পোশ্চার, যে তুমি কিভাবে দাঁড়িয়ে আছো। কেউ নুয়ে দাঁড়িয়ে থাকে, কেউ বাঁকা হয়ে দাঁড়িয়ে থাকে, কেউ এইভাবে কুঁজো হয়ে থাকে। এরকম করে দাঁড়ানো উচিত না। যখন তুমি একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য দাঁড়াচ্ছ তোমার শোল্ডারটাকে স্ট্রেইট রাখার চেষ্টা করবে। তোমার শোল্ডার যত স্ট্রেইট থাকবে তোমার দাঁড়ানোটা ততটাই পারফেক্ট লাগবে। এরপরে আসা যাক জেস্চার। জেস্চার মানে তোমার অঙ্গভঙ্গি, তুমি কিভাবে তাকাচ্ছ, কিভাবে মাথা নাড়াচ্ছ, কিভাবে নড করছো বা কিভাবে হাত দেখাচ্ছ। আমরা হাত দিয়ে কিন্তু প্রায় অনেক কাজ করি, যেমন আমি পুরো ভিডিও প্রেজেন্টেশন আমি এরকম করছিলাম। তো সবসময় এরকম করো না, আস্তে আস্তে যখন তোমার দরকার হবে তখনই তোমার হাতটা ইউজ করো, যখন দরকার হবে না হাতটা এভাবে রাখতে পারো। অনেকে আবার হাত পকেটে ঢুকিয়ে রাখে, ওটা কিন্তু আবার ঠিক না। দেখে হয়তো বা মনে হতে পারে তুমি তোমার প্রেজেন্টেশনে বিন্দুমাত্র ইন্টারেস্টেড না। তো তোমার হাতটাকে ভালোভাবে ব্যবহার করো। তৃতীয়ত হলো মুভমেন্ট।
প্রেজেন্টেশন চলাকালীন সময় যদি একটা বড় অডিটোরিয়াম হয় তাহলে অবশ্যই তোমার একটু ডানে বামে মুভ করা দরকার, কারণ তুমি যদি এক জায়গায় দাঁড়িয়ে কথা বলো তোমার প্রেজেন্টেশনটা একটু স্থবির মনে হবে বা স্ট্যাটিক মনে হবে। তো তোমার ডানে বা বামে একটু হাঁটাচলা করলে পুরো এনভায়রনমেন্টটা তোমার জন্য যেমন ফ্রেন্ডলি হয়ে যাবে, অডিয়েন্সের কাছেও তুমি আরেকটু বেশি ভাইব্রেন্ট হয়ে উপস্থাপিত হবে। বাট এই মুভমেন্ট করার সময় তাড়াতাড়ি এরকম মুভ করো না, ডানে বামে হঠাৎ হঠাৎ টার্ন নিও না। বা অনেকে যেটা করে হঠাৎ নার্ভাস হয়ে যাওয়ার কারণে সামনে সামনে দিয়ে এইভাবে মুভ করে, খুব তাড়াতাড়ি মুভ করে। বা তুমি যদি খুব তাড়াতাড়ি এরকম সামনে পিছিয়ে মুভ অন করো তাহলে কিন্তু অডিয়েন্স তোমার দিকে তাকিয়ে থাকতে পারবে না। এবং আরেকটা জিনিস খেয়াল করো, মুভ করার সময় তুমি যদি ঠিক তোমার স্লাইডের সামনে এসে দাঁড়িয়ে যাও তাহলে কিন্তু তুমি অডিয়েন্স এবং তোমার স্লাইডের মধ্যে একটা অবস্ট্রাকশন হিসেবে দাঁড়িয়ে যাবে। তো এটাও কিন্তু করা ঠিক না। সো অলওয়েজ মনে রেখো, পশ্চার মানে তুমি কিভাবে দাঁড়িয়ে আছো অলওয়েজ চেষ্টা করবে শোল্ডার স্ট্রেট রেখে দাঁড়িয়ে থাকা, তাহলে তোমাকে দেখতে বেশ প্রেজেন্টেবল লাগবে। দ্বিতীয় হলো জেস্চার, তোমার হ্যান্ড জেস্চার তোমার হেড জেস্চার যেন পরিমিত পরিমাণে থাকে এবং দেখে খুব একটা মনে হয় না যে তুমি বেশি নড়াচড়া করছো। এবং ফাইনালি মুভমেন্ট, কখনো তোমার স্লাইডের সামনে এসে দাঁড়িয়ে যেও না এবং কখনো খুব দ্রুত সামনে পিছিয়ে হাঁটাচলা করো না যেন তোমার অডিয়েন্সের তোমার দিকে চোখ রাখতে কষ্ট হয়। তো এই তিনটা জিনিস যদি আমরা ঠিক রাখি আমাদের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু বেশ ভালো হয়ে যাবে। এবং আরেকটা ছোট্ট একটা টিপ যেটা আসলে না বললেই নয়, সেটা হলো প্রেজেন্টেশনের সময় আমরা অনেকে একটু আড়ষ্ট হয়ে পড়ি এবং আড়ষ্টতার কিছু উদাহরণ আমি দিই। কেউ যখন আড়ষ্ট হয় সে তখন একটু সংকুচিত হওয়ার চেষ্টা করে, নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করে, দেখবা হাতগুলো গুটিয়ে নেয় বা হাতগুলো পকেটে রাখে বা একটু কুঁজো হয়ে যায়। এবং যারা কিনা এক্সপার্ট প্রেজেন্টার তারা ঠিক এক্স্যাক্ট অপোজিটটা করে। তার প্রেজেন্টেশন শুরু করার সময় সবার সামনে চলে আসে, তারা ওপেননেস দেখায়, হাতগুলো ফোল্ড করে রাখে না, হাতগুলো ওপেনলি এভাবে শো করে, সামনে আই কন্ট্যাক্ট মেনটেন করে। তো তখন তার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু একটা ফ্রেন্ডলিনেসের একটা ভাইব পুরো অডিয়েন্সের কাছে চলে যায়। তো সবসময় চেষ্টা করবা আড়ষ্ট না হয়ে ওপেন থাকতে, এবং তুমি যতটা ওপেন হবা তোমাকে ততটা বেশি ফ্রেন্ডলি হিসেবে তোমার অডিয়েন্স গ্রহণ করবে। এবং এটাই ছোট্ট একটা ট্রিক যেটা কিনা তোমার প্রেজেন্টেশনকে এখান থেকে আরও অনেক বেটার করে ফেলতে পারে। প্রেজেন্টেশন শুরু হওয়ার পরেও কিন্তু পাওয়ার পয়েন্টের কাজ করা যায়। আমরা অনেকেই প্রেজেন্টেশন স্টার্ট করার পরে এমন একটা কিছু বলছি যেটার জন্য মেবি আমাদের ব্ল্যাক স্ক্রিন দরকার। আমরা হয়তো অনেকেই জানি না আমরা আমাদের কিবোর্ডের বি বাটনটা যদি প্রেস করি এরকম ব্ল্যাক স্ক্রিন চলে আসবে, আবারও বি বাটন যদি ক্লিক করি আবারও ব্যাক করবে। হয়তোবা অনেকের হোয়াইট স্ক্রিন দরকার, কথা বলার মাঝে একটা পজ দেওয়ার জন্য হোয়াইট স্ক্রিনের যখনই দরকার হবে হোয়াইটের ডাব্লিউ প্রেস করো, প্রেস করার সাথে সাথে এরকম হোয়াইট হয়ে যাবে। আবার যদি ব্যাক করতে চাও ডাব্লিউ প্রেস করলে আবার ব্যাক করে ফেলবে। অনেক সময় দেখা যায় যে আমরা 5 নম্বর স্লাইড থেকে 10 নম্বর স্লাইডে জাম্প করতে চাই, সেখানে কি পরপর প্রেস করে 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 ব্যাক করতে হয়। বাট এটারও কিন্তু একটা সহজ বুদ্ধি আছে। মনে করো আমি আমার একদম ফার্স্ট স্লাইডে যেতে চাই, তো স্লাইডের নাম্বারের সাথে এন্টার প্রেস করলে কিন্তু আমি ওই স্লাইডে চলে যেতে পারি। যেমন আমি যদি 1 লিখে এন্টার টিপি আমি আমার একদম ফার্স্ট স্লাইডে চলে যাব। আমি মেবি আমার 5 নম্বর স্লাইডে যেতে চাই, 5 লিখে এন্টার প্রেস করি, 5 নম্বর স্লাইডে চলে গেলাম। মেবি আমি আমার 15 নম্বর স্লাইডে ব্যাক করতে চাই, 15 লিখে এন্টার, অ্যান্ড আমি আমার 15 স্লাইডে চলে আসলাম। তার মানে ব্যাকগ্রাউন্ড থেকে কিবোর্ডে স্লাইডের নাম্বার এবং এন্টার দিয়েই কিন্তু আমি যে কোনো স্লাইডে যে কোনো সময় জাম্প করতে পারি। এবং আরও একটা ইন্টারেস্টিং জিনিস যেটা আমি চাই তোমরা বাসায় এখন যারা ভিডিও দেখছো তারা ট্রাই করো, Ctrl+S মানে কন্ট্রোলার এস যদি একসাথে প্রেস করো তাহলে এখানে একটা ডায়ালগ বক্স আসবে যেখানে সবগুলো স্লাইডের লিস্ট দেওয়া থাকবে। তো ওখান থেকেও তুমি চাইলে যে কোনো স্লাইডে ইনস্ট্যান্টলি চলে যেতে পারো। তার মানে কি প্রেজেন্টেশন চলাকালীন সময়েও কিন্তু পাওয়ার পয়েন্ট দিয়ে অনেক কিছু স্ক্রিনের চেঞ্জ আনা সম্ভব। এবং এই জিনিসগুলো যদি জানা থাকে তোমার প্রেজেন্টেশনে অনেক সময় স্লাইড শিফট করা, ব্ল্যাক অথবা হোয়াইট স্ক্রিন আনা অথবা একসাথে সবগুলো স্লাইডের লিস্ট আনা খুবই সহজ হয়ে যাবে। এবং এটা করতে পারলে তোমাকে দেখেও বেশ স্মার্ট মনে হবে এবং একেবারে ওয়েল প্রিপেয়ার্ড মনে হবে। সো নেক্সট টাইম এই সিম্পল হ্যাকগুলো ব্যবহার করে তোমার প্রেজেন্টেশনটাকে আরেকটু স্মার্ট লুক দেওয়ার চেষ্টা করো, তাহলে দেখবে তোমার অডিয়েন্স যেমন পছন্দ করবে তোমার টিচার বা জাজেসও তোমার প্রেজেন্টেশনটা অনেক পছন্দ করবে। প্রেজেন্টেশনে অলওয়েজ কিছু জিনিস ক্যারি করা দরকার, যে জিনিসগুলো ক্যারি করলে তোমার প্রেজেন্টেশনটা অনেক বেশি ফ্ললেস হয়ে যাবে, কোনো ধরনের টেকনিক্যাল ডিফিকাল্টিজ আসবে না এবং অনেক বেশি স্মুথ লাগবে। সো ফার্স্ট থিং যেটা আমাদের দরকার সেটা হলো স্লাইড চেঞ্জার। স্লাইড চেঞ্জার হলো এটা দিয়ে আমাদের আগের স্লাইডে যেমন যেতে পারি পরের স্লাইডেও যেতে পারি।
সো এটার কারণে তুমি নিজেই প্রেজেন্ট করার সময় স্লাইড চেঞ্জ করতে পারছো। তোমার জন্য আসলে তোমার ফ্রেন্ডের আবার স্লাইড চেঞ্জ করে দেওয়ার কোনোই দরকার পড়ছে না। অনেকে যদি স্লাইড চেঞ্জার না থাকে তারা সিম্পলি একটা মাউস ব্যবহার করতে পারো। মাউস দিয়ে কিন্তু নেক্সট স্লাইড এবং আগের স্লাইডে যাওয়া যেতে পারে। তো যাদের স্লাইড চেঞ্জার নেই তারা মাউস ব্যবহার করো, আর যারা একটু কষ্ট করে স্লাইড চেঞ্জার কিনতে পারো তাদের কিন্তু প্রেজেন্টেশনের টাইমে অনেক বেশি একটা স্মার্টলি প্রেজেন্ট করা পসিবল হবে। এবং এখানে কিন্তু অলওয়েজ দেখবে একটা লেজার লাইটও থাকে। সো আমি এখানে দেখাচ্ছি। সো লেজার লাইট দিয়েও কিন্তু পয়েন্টও করতে পারবে। তোমার হাতে একটা যে স্লাইড চেঞ্জার থাকে তোমার প্রেজেন্টেশন আরও অনেক বেশি স্মার্ট হয়ে যাবে। নেক্সট, অলওয়েজ ক্যারি হ্যান্ড আউটস। প্রেজেন্টেশন যে স্লাইডগুলো আছে চেষ্টা করো ওটা একটা হ্যান্ড আউট বা হার্ড কপি তৈরি করে জাজেসদেরকে হ্যান্ড ওভার করার জন্য। তাহলে তোমার প্রেজেন্টেশনের পরেও জাজেসদের যদি কখনো কোনো কোয়েশ্চেন থাকে সে খুব সহজেই হ্যান্ড আউট থেকে তোমার প্রেজেন্টেশনের স্লাইডগুলো দেখে নিতে পারে। অথবা অলওয়েজ একটা পেন ড্রাইভ ক্যারি করো, পেন ড্রাইভে সফট কপি রেখে দিও। তার কারণ হলো অনেক সময় প্রেজেন্টেশন ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেক সময় করাপ্টেড। যখনই দরকার হয় সফট কপি থেকেও তুমি দেখাতে পারো, অথবা কাউকে যদি সেন্ড করতে হয় খুব ইজিলি তোমার পেন ড্রাইভ থেকে ফাইলটা সেন্ড করে দিতে পারো। এবং ফাইনালি অলওয়েজ অ্যাডাপ্টার ক্যারি করো। এই যে অ্যাডাপ্টারগুলো আছে না, HDMI টু VGA, সো দেখা যাচ্ছে যে তোমার ল্যাপটপের সাথে যেই HDMI কেবল আছে প্রজেক্টরের সাথে VGA কেবল আছে। তুমি কিভাবে কানেক্ট করবে? ওখানে যে এত একটা বিশাল ঝামেলা। সো অলওয়েজ একটা HDMI টু VGA অ্যাডাপ্টার সাথে রাখবে। তাহলে যে কোনো জায়গায় তোমার ল্যাপটপ নিয়ে যাও, প্রজেক্টরের যেই কেবলই থাকুক না কেন তুমি তোমার ল্যাপটপের সাথে তাড়াতাড়ি অ্যাডাপ্টার দিয়ে কানেক্ট করে প্রেজেন্ট করা স্টার্ট করে ফেলতে পারবে। সো অলওয়েজ যে যেখানে প্রেজেন্ট করছো ট্রাই টু ক্যারি আ স্লাইড চেঞ্জার, একটা হ্যান্ড আউট, পেন ড্রাইভের ফাইলের সফট কপি, এবং ফাইনালি ল্যাপটপের চার্জার এবং অ্যাডাপ্টার। তাহলে যেখানেই যাও না কেন যে কোনো মোমেন্টে তুমি তোমার প্রেজেন্টেশন স্টার্ট করে দিতে পারো। Things not to do in a presentation. First of all, আমি যদি একটা প্রেজেন্টেশন দেখছি, প্রেজেন্টেশন দেওয়ার সময় আমি যদি একটা নোট বের করে এখান থেকে পড়া শুরু করি, সো আজকে আমার প্রেজেন্টেশন এটার ব্যাপারে, আমি আজকে এটা নিয়ে কথা বলবো, এটা কথা বলবো, আমি অডিয়েন্সের দিকে তাকালামই না, তাহলে কি প্রেজেন্টেশনটা জমবে? তাহলে কিন্তু জমবে না। তাদেরকে হ্যান্ড আউটটা দিয়ে দিলেই হতো, তারা নিজেরাই পড়ে নিতে পারতো। অথবা আমরা অনেক সময় কিন্তু এই কাজটি করি, পুরোপুরি উল্টো ঘুরে আমরা স্লাইড দেখে রিডিং পড়া শুরু করি। তো স্লাইড থেকেও যদি আমি রিডিং পড়ি তাহলেও তো আমার দরকার নেই, আমার অডিয়েন্স তো আমার স্লাইড নিজেরাই পড়তে পারে। সো কখনো প্লিজ নিজের একটা নোট থেকে বা হাতে লিখে এনে বা স্লাইড থেকে পড়া উচিত না। কারণ এটা যদি আমি পড়তাম তাহলে আসলে আমার নিজের কোনো প্রয়োজনই ছিল না, স্লাইডটা আমার অডিয়েন্স এমনি পড়ে ফেলতে পারত। দ্বিতীয়ত, কখনো ডিসটেস্টফুল ল্যাঙ্গুয়েজ, স্ল্যাংস বা জোক ইউজ করা উচিত না। এটা করলে অডিয়েন্সের কিন্তু আমাদের ব্যাপারে ধারণাটা একটা পাল্টে যাবে এবং বেশ বিরূপ একটা প্রতিক্রিয়া সৃষ্টি হবে। এবং থার্ড, আমরা প্রায়ই অনেক ফিলার্স ইউজ করি, সো, বাই দ্য ওয়ে, এই টাইপের ফিলার্স ইউজ করার কারণে আমাদের ল্যাঙ্গুয়েজে কিন্তু একটা বাজে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এবং কথা বলতে বলতে আমাদের মুদ্রা দোষের যে শব্দগুলো আমরা ব্যবহার করি ওই শব্দগুলো কিন্তু শুনতে অনেক কানে বাজে, এবং অডিয়েন্স তোমার সাথে যে কানেকশনটা ক্রিয়েট করবে সেটা বারবার বাধাগ্রস্ত হয়। তো প্রেজেন্টেশন দেওয়ার সময় প্লিজ কখনো নোট থেকে, হাত থেকে বা স্লাইড থেকে কোনো কিছু পড়ে দেখবে না। দ্বিতীয়ত, ডিসটেস্টফুল ল্যাঙ্গুয়েজ বা হিউমার একেবারে ইউজ করা উচিত না। এবং তৃতীয়ত, ফিলার্স বা মুদ্রা দোষের কারণে যেসব শব্দ আমাদের বারবার আমাদের মুখে চলে আসে কখনোই ওই শব্দগুলো ইউজ করা উচিত না। তো এই তিনটে জিনিস যদি আমরা প্রেজেন্টেশন থেকে অ্যাভয়েড করতে পারি তাহলে আমাদের প্রেজেন্টেশনগুলো আরও অনেক বেশি অ্যাডভান্সড এবং ম্যাচিওর্ড মনে হবে। যে কোনো একটা প্রেজেন্টেশন ইনস্ট্যান্টলি বেটার করে দেওয়ার একটা খুব সহজ পদ্ধতি হলো বুলেট পয়েন্টটাকে অ্যাভয়েড করা। তার কারণ হলো বুলেট পয়েন্ট অনেক বোরিং, কেউ কিন্তু বুলেট পয়েন্ট দেখতে চায় না। বুলেট পয়েন্ট দেখলেই মানুষ অ্যাভয়েড করে এবং পড়তে চায় না। তো আমি যদি বুলেট পয়েন্ট বাদ দিয়ে অন্য জিনিসপত্র ইউজ করি তাহলে কিন্তু ইনস্ট্যান্টলি উইদিন আ সেকেন্ড আমাদের প্রেজেন্টেশনগুলো অনেক বেটার হয়ে যাবে। তো এখনই প্রশ্ন আসে, ভাইয়া বুলেট পয়েন্ট যদি আমি ইউজ না করি বুলেট পয়েন্টের জায়গায় আমি কি ইউজ করতে পারি? সো বুলেট পয়েন্টকে আমরা যেসব জিনিস দিয়ে রিপ্লেস করতে পারি ওই সব জিনিসেরই আমি কিছু এক্সাম্পল দেখাবো। যেমন ফার্স্ট অফ অল আমরা বুলেট পয়েন্টের জায়গায় ইলাস্ট্রেশন ইউজ করতে পারি। যেমন ইনস্ট্যান্টলি এই যে হাতের সাইন বা এরকম ইলাস্ট্রেশন দেখে কিন্তু অনেক বেটার লাগে। নেক্সট, আমরা সিলুয়েট ইউজ করতে পারি। এই যে এই টাইপের যে ফিগারগুলো আছে এগুলোকে বলা হয় হলো সিলুয়েটস। সো আমি যদি বুলেট পয়েন্টসে একটা পয়েন্ট পয়েন্ট করে জিনিসপত্র না লিখে এরকম সিলুয়েট দিয়ে যদি লিখি তাহলে কিন্তু অনেক সুন্দর লাগে।
যেমন আমরা টার্গেট অডিয়েন্স, আমরা প্রায়ই বলি আমাদের টার্গেট অডিয়েন্স মেল, এত থেকে এত বছর বয়স, ওগুলো না লিখে আমি যদি এরকম একটা ছবি দিয়ে আইডেন্টিফাই করে দিই পয়েন্টগুলো, তাহলে কি আরও অনেক বেশি রিলেটেবল হয়। তার কারণ হলো মানুষ বইয়ের পাতা থেকে পড়া জিনিস বা কম্পিউটার স্ক্রিনে পড়া যে ওয়ার্ডগুলো, এগুলো থেকে যে কোনো ইমেজ অনেক তাড়াতাড়ি প্রসেস করে এবং তার মনে জিনিসটা গেঁথে যায়। এরপরে আমরা ইনফোগ্রাফিক্স ইউজ করতে পারি। ইনফরমেশন প্লাস গ্রাফিক্স, ইনফোগ্রাফিক্স। সো ইনফরমেশনকে যখন আমি গ্রাফিক্যালি এভাবে রিপ্রেজেন্ট করি, তখনই আমরা সেটাকে বলি হলো ইনফোগ্রাফিক। সো আমার যে কোনো পয়েন্টার বুলেট পয়েন্ট না দিয়ে এভাবে যদি খুব সুন্দর করে ইনফোগ্রাফিক আকারে প্রকাশ করি, তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগে এবং মানুষজনের অ্যাটেনশনও এটাতে রয়ে যায়। আই গেস এটা পুরোপুরি চলার সময় পুরো টাইমটা আমাকে না দেখে মানুষ এই ইনফোগ্রাফিকটাই দেখেছে, তার মানে বোঝাই যায় যে ইনফোগ্রাফিকটা আসলে কতটা পাওয়ারফুল। নেক্সট, শেপ ইউজ করতে পারি আমরা। সিম্পল রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, রাউন্ড, সার্কেল। সো এই শেপ ইউজ করে এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে উপস্থাপন করা যায়। আমি যদি চিন্তা করি, আমি যদি 3টা বুলেট পয়েন্টে লিখতাম কেস সলভিং, প্রোডাক্ট ব্র্যান্ডিং, প্র্যাকটিক্যাল মার্কেটিং, কেউ তাকাতো না। জাস্ট সুন্দর 3টা শেপ দিয়ে যেহেতু এটা লিখেছি, এখন এটা দেখতে কিন্তু আরও অনেক বেশি প্রেজেন্টেবল মনে হচ্ছে। আমরা অ্যারো ইউজ করতে পারি। কোনো একটা ছবি যদি কোনো একটা পার্ট আমাদেরকে হাইলাইট করতে হয়, আমি অ্যারো দিয়ে বুঝালাম যে এই পার্টটি দেখো, সো ওইখানে একটা হাইলাইট চলে আসে। আমরা এখন পর্যন্ত যে জিনিসপত্রগুলো দেখালাম, এই পুরো জিনিসগুলোর একটা কম্বিনেশন ইউজ করা যেতে পারে। পিছে একটা ব্যাকগ্রাউন্ড, সামনে যে রাউন্ড একটা শেপ, তার উপরে সিলুয়েট। এই ব্যাকগ্রাউন্ড, রাউন্ড শেপ এবং সিলুয়েট সবগুলো দিয়ে খুব সুন্দর কিন্তু একটা উপস্থাপন সম্ভব। যেমন এখানে আমরা বুঝাচ্ছি যে পুরো ওয়ার্ল্ডটা এখন কানেক্টেড। কিভাবে কানেক্টেড? তাদের ডেস্কটপ এবং মোবাইলে কানেক্টেড। কি দিয়ে কানেক্টেড? ফেসবুক, লিঙ্কডইন, ইউটিউব, এগুলো দিয়ে কানেক্টেড। সো একটা ছোট একটা কম্বিনেশন বা একটা ইমেজারি দিয়ে কিন্তু খুব সহজে পুরো ওয়ার্ল্ডের সোশ্যাল মিডিয়ার যে কারেন্ট সিনারিও, এটা আমি বুঝিয়ে দিচ্ছি। এরপরে আসা যাক চার্টস। আমরা খুব বোরিং চার্ট ইউজ করি, কিন্তু ওই চার্টগুলোতে যদি একটু ইনোভেশন আনি এবং সার্কেল এবং লাইন দিয়ে একটু ডিফারেন্সিয়েট করতে পারি, তাহলে কিন্তু আমাদের চার্টগুলোও অনেক বেশি সুন্দর লাগবে। দেন পিকচার। পিকচার সেজ 1000 ওয়ার্ডস, এটা আমরা সবাই জানি। সো বুলেট পয়েন্টের জায়গায় যদি আমি পিকচার ইউজ করি, তাহলে অফকোর্স আমি যে মেসেজটা দিতে চাচ্ছি, অডিয়েন্স খুব সহজেই সেই মেসেজটা বুঝতে পারবে। অ্যান্ড ফাইনালি আনাদার কম্বিনেশন। আমি পিছে ম্যাপ এবং তার উপর চার্টগুলো দিয়ে কিন্তু সহজে বোঝাতে পারি কোন দেশের কি অবস্থা। তো এভাবেই ইমেজারি, আইকন এবং এই টাইপের কম্বিনেশন ইউজ করে খুব সহজেই বুলেট পয়েন্টকে রিপ্লেস করা যায়। এবং আমরা যখন এই জিনিসগুলো ইউজ করব, তখন আমাদের প্রেজেন্টেশনগুলো ইনস্ট্যান্টলি আরও অনেক বেটার হয়ে যাবে। থিংস দ্যাট ডোন্ট ম্যাটার ইন ইউর প্রেজেন্টেশন। আমাদের যখন প্রেজেন্টেশন দেই, আমরা প্রায় এমন কিছু জিনিস ইউজ করি যেটা কিন্তু ইউজ না করলেও হতো। এমন কিছু জিনিস ইউজ করি যেটা ইউজ করে খামাখা ডিস্ট্র্যাকশন চলে আসে। তো আজকে আমরা ওই জিনিসগুলো দেখবো যে কোন জিনিসগুলো আসলেই ডিস্ট্র্যাকশন অ্যান্ড কোন জিনিসগুলো আসলে প্রেজেন্টেশনে কাজে দেয়। যেমন প্রথমত স্লাইড স্লাইড স্লাইড। আমি যখন আমার ফার্স্ট ইয়ারে ছিলাম, প্রথম সেমিস্টারে, আমি ভালো প্রেজেন্টেশন বা খারাপ প্রেজেন্টেশনের মধ্যে ডিফারেন্সিয়েট করতাম স্লাইডের নাম্বার দিয়ে। যে এবার যত বেশি স্লাইড, আমি ভাবতাম আমার প্রেজেন্টেশন তত বেশি ভালো। কিন্তু আসলে জিনিসটা কিন্তু কমপ্লিটলি উল্টো। যত কম স্লাইডে মেসেজটা ডেলিভার করা যায়, তত কিন্তু বেটার। সো এতগুলো স্লাইড না দিয়ে শুধুমাত্র ইনফরমেশনটা আনক্লাটার করে যদি আমি দেখাতে পারি, তাহলে কিন্তু আমার অডিয়েন্সের জন্য যেমন বুঝতে সহজ, আমার জন্য আমার ভাবনাটা বা আমার আইডিয়াটা বা আমার কনসেপ্টটা উপস্থাপন করাটা অনেক বেশি স্মার্ট হবে। দ্বিতীয়ত, আমরা অনেক সময় বুলেট পয়েন্ট ইউজ করি, একটার পর একটা বুলেট পয়েন্ট ইউজ করে ফেলি, এবং বুলেট পয়েন্ট ইউজ করা মানেই হলো অডিয়েন্স ঘুমিয়ে যাওয়া। সো অলওয়েজ চেষ্টা করো বুলেট পয়েন্ট ইউজ না করে যে কোনো একটা পয়েন্টে ফোকাস করা। এবং আমরা এটা সবাই জানি যে কোনো একটা প্রেজেন্টেশন যখন আমরা দিই, এক একটা স্লাইড হলো এক একটা বিলবোর্ডের মতো। সো একটা বিলবোর্ডে একটা মেসেজ, তাহলে একটা স্লাইডে একটা করে মেসেজ থাকবে, তাহলে প্রতিটা মেসেজই অডিয়েন্সের মাথায় গেঁথে যাবে। এরপরে আসা যাক ওয়ার্ডস। আমরা প্রায় বিশাল একটা প্যারাগ্রাফ লিখি। স্লাইডে প্যারাগ্রাফ লেখার তো কোনো দরকার নেই। স্লাইডে যদি প্যারাগ্রাফ লিখলাম, তাহলে আমি কেন দাঁড়িয়ে আছি সামনে? স্লাইডে শুধুমাত্র পয়েন্টার থাকবে, যেই পয়েন্টার অডিয়েন্সকে মনে করিয়ে দিবে যে আমি কোন জায়গায় আছি বা কি পয়েন্টার নিয়ে কথা বলছি। প্যাসেজটা পড়া বা ওটা আসলে বলার দায়িত্ব কিন্তু আমার নিজের।
সো অলওয়েজ এত ওয়ার্ডসগুলো অ্যাভয়েড করে জাস্ট যেই বিগ আইডিয়াটা আছে ওটা এখানে লিখে রাখা দরকার এবং বাকিটা নিজেদের মুখে বলা দরকার। এরপরে আসা যাক ডেটা দিয়ে ভরিয়ে ফেললাম, স্লাইডে এক্সেলের পর এক্সেল দিয়ে রাখলাম, কিন্তু প্রেজেন্টেশনের সময় এত এক্সেল অ্যানালাইজ করার কার সময় আছে বা কার বোঝার ওই ইচ্ছাটা আছে? রাদার দ্যান পুটিং অল দিস ডেটা, আমাদের এই এতগুলো ডেটা কম্পাইল করে অ্যানালাইজ করে যে ইনসাইটটা পাই, শুধুমাত্র ইনসাইটটা এখানে দিয়ে দেওয়া দরকার। অনেকেই প্রশ্ন আসতে পারে, ভাই আমি ডিরেক্টলি ইনসাইট দিলাম, বাকি ডেটাগুলো কোথায় রাখবো? তোমাকে যদি এই নিয়ে প্রশ্ন করে তাহলে কিন্তু খুব সহজ একটা উপায় আছে। থ্যাংক ইউ স্লাইড বা তোমার এন্ডিং স্লাইডের পরে এই সব ডেটাগুলো রেখে দাও, যেন কোয়েশ্চেন অ্যান্সার সেশনে তোমাদেরকে জিজ্ঞাসাও করে যে আচ্ছা তুমি যে ইনসাইটটা পেলা, এই ইনসাইট পাওয়ার ডকুমেন্টেশন কোথায় বা ব্যাকআপ কোথায়? তখন তুমি তোমার থ্যাংক ইউ স্লাইড বা এন্ডিং স্লাইডের পরে যে স্লাইডগুলো আছে ওখান থেকে দেখাতে পারো, এই যে স্লাইড, এই যে আমার ডেটা, এই ডেটাগুলো থেকে আমি ইনসাইটটা পেয়েছি। এরপরে আসা যাক ওয়ার্ডস, ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স। ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স দিয়ে কখনো মানুষকে ইমোশনাল করা যায় না। তো সবসময় চেষ্টা করবা ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স না বলে, নাম্বারস অ্যান্ড চার্টস না দিয়ে গল্প বলতে, কারণ গল্পের ছলে খুব সহজে তুমি মানুষের মনে ভাব প্রকাশ করতে পারো। এখানে আমি খুব সহজ একটা এক্সাম্পল দিতে চাই। স্টিভ জবসের প্রেজেন্টেশনের কথা আমরা সবাই জানি। প্রথম যখন আইপড রিলিজ করা হয়, আইপড রিলিজ করার সময় এটা মনে হয় 5 GB স্পেস ছিল এবং ওটা মনে হয় 0.78 ইঞ্চেস থিক ছিল। কেউ যদি বলে 5 GB স্পেস, 0.78 ইঞ্চেস থিকনেস, তাহলে না শুনতে ভালো লাগে না। সে বলেছিল এই জিনিসটা তোমার পকেটে 1000 গান রাখতে পারে। সো স্পেসটাকে সে রিপ্লেস করে বললো 1000 গান, কারণ আমি স্পেসটা 5 GB কতটুকু এটা আমি জীবনে দেখিনি। সো আমার কাছে এই জিনিসটা আমি রিয়েলাইজ করতে পারি না, বাট যখন আমাকে বললো 1000 গান, ইনস্ট্যান্টলি আমি বুঝে গেলাম আচ্ছা আমি যতগুলো গান শুনি সবগুলো রেখে দেওয়া যাবে। 0.78 ইঞ্চেস থিকনেস, এটা কি? এটাও আমি ইমাজিন করতে পারি না, বাট যখন বললাম আমার পকেটের ভিতর ইজিলি ঢুকে যাবে, তার মানে বললাম ও আচ্ছা নাইস, তো তার মানে এটা খুবই ইজিলি পোর্টেবল। তার মানে খুব সহজে ফ্যাক্টস অ্যান্ড ফিগার্সকে সে বললো এই জিনিসটা 1000 গানকে তোমার পকেটে রাখতে পারে। যেভাবে খুব সহজে গল্পের ছলে বা এক্সাম্পলের ছলে আমি আমার এক একটা ডেটা বা ফ্যাক্টসকে উপস্থাপন করতে পারি। এরপর আসা যাক নাম্বারস। আমরা প্রায় নাম্বারস দিয়ে ভরিয়ে ফেলি। রাদার দেন ইউজিং অল দিস নাম্বারস, তোমার যেই নাম্বারটা অ্যাকচুয়ালি ভ্যালু বহন করে বা যেই নাম্বার দিয়ে তোমার আসলে অ্যাকশন প্ল্যানের দরকার হবে, সেই নাম্বারটা এখানে দিয়ে দাও। এবং দেখবে এইভাবে যদি তুমি তোমার প্রেজেন্টেশনে যেই জিনিসপত্রগুলো দরকার নেই ওই জিনিসপত্রগুলো ফেলে দিয়ে শুধুমাত্র যেটা দরকার সেটাকে যদি উপস্থাপন করো, প্রেজেন্টেশনটা অনেক স্মার্ট হয়ে যাবে, অনেক ক্লিন লাগবে এবং মানুষের সাথে তোমার যে রিলেশনটা, তোমার মেসেজের সাথে মানুষের বোঝার যে ক্ষমতাটা, ওইটা আরও অনেক স্মুথ হয়ে যাবে। সো নেক্সট টাইম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দাও আর নর্মাল প্রেজেন্টেশন দাও, সবসময় হাবি জাবি এইসব ঝামেলা ফেলে দিয়ে শুধুমাত্র কি ইনগ্রিডিয়েন্টটাই ব্যবহার করো। আমরা যখন প্রেজেন্টেশন দেই, সব থেকে ইজিলি অডিয়েন্সের সাথে কানেক্ট করার একটা মেথড হলো গল্প বলা। আমি যদি তোমাদেরকে একটা প্রশ্ন করি যে আমরা এই যে ইউনিভার্সিটিতে পড়ি বা কলেজে পড়ি, যে যেখানেই পড়ি না কেন, আমরা প্রায় 10-12 বছর পড়ালেখা করে এসেছি, প্রচুর জিনিসপত্র পড়েছি, তার মধ্যে কয়টা জিনিস আমাদের এখনো মাথায় মনে আছে? দেখলে দেখা যাবে অনেক কিছু কিন্তু আমরা ভুলে গিয়েছি। কিন্তু ছোটবেলায় পড়া এইসবের যে গল্পগুলো, ওগুলো কিন্তু আমরা এখনো ভুলিনি। বা আমার ফ্রেন্ডের সাথে গতকালকে শোনা যে গল্পটি, ওটাও কিন্তু আমরা ভুলিনি। কিন্তু গতকালকে রাতে আমি যত কিছু পড়েছি ওগুলো সব কিছু ভুলে গিয়েছি। এর রিজন হলো মানুষ গল্প খুব সহজেই আপন করে নেয়, তার কারণ গল্পটা মানুষ ভিজুয়ালাইজ করতে পারে, নিজের সাথে রিলেট করতে পারে। তো প্রেজেন্টেশন দেওয়ার সময়ও ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স না ইউজ করে তুমি যদি তোমার ডেইলি লাইফের ডেইলি স্টোরিগুলো দিয়ে একটা সুন্দর উপস্থাপনা দিতে পারো, তাহলে মানুষ তোমার যে স্টোরিটা আরও সহজভাবে মেনে নিতে পারবে এবং মনে রাখবে। তো আমি একটা সহজ এক্সাম্পল দিতে চাই, যে এক্সাম্পলটা হলো একটা বিলবোর্ডের। সো আমি একটা গল্প দুভাবে বলবো, দুভাবে বললে দুটো ডিফারেন্ট মিনিং হবে, কিন্তু গল্পের ছলে বলার কারণে দুটোতেই তোমার অডিয়েন্স অ্যাগ্রি করবে। মনে করো বিলবোর্ড তো আমরা সবাই চিনি, আমাদের শহর টহরে প্রচুর বিলবোর্ড দেখা যায়। তো মনে করো তুমি একটা মার্কেটিং প্রেজেন্টেশন দিচ্ছ, মার্কেটিং প্রেজেন্টেশনে তুমি অনেক কিছু ইউজ করলা, টিভিসি ইউজ করলা, রেডিও ইউজ করলা, সব কিছু ইউজ করলা, কিন্তু বিলবোর্ড ইউজ করলা না। তোমার জাজ তোমাকে জিজ্ঞাসা করলো তুমি বিলবোর্ড কেন ইউজ করনি, দেন তুমি বললা যে আচ্ছা জাজ আপনি কোত্থেকে এসেছেন? তোমার জাজ বলে আমি মতিঝিল থেকে আসছি।
আচ্ছা স্যার মতিঝিল থেকে আসছেন, সেখান থেকে মতিঝিল থেকে এখানে আসার জন্য প্রায় 1.5 ঘন্টার মতো টাইম লেগেছে। স্যার হ্যাঁ 1.5 ঘন্টার মতো টাইম লেগেছে। স্যার 1.5 ঘন্টা যখন আপনি আসলেন তখন আপনার ডানে বা বামে প্রচুর বিলবোর্ড পড়েছে? হ্যাঁ প্রচুর বিলবোর্ড পড়েছে। তখন তুমি তাকে কোয়েশ্চেন করতে পারো, স্যার আপনার কয়টা বিলবোর্ডের কথা মনে আছে? বা আরও ইন্টারেস্টিংলি তুমি পুরো অডিয়েন্সকে জিজ্ঞাসা করতে পারো যে আপনারা যারা অডিয়েন্সে আছেন কার কয়টা বিলবোর্ডের মেসেজ মনে আছে। অ্যান্ড ইউজুয়ালি মানুষ হাত তুলতে চায় না, অথবা এছাড়াও নর্মালি বিলবোর্ডের মেসেজগুলো মানুষের মনে থাকে না, তো দেখবে যে কেউই হাত তুলছে না। তখন তুমি তোমার জাজকে বলতে পারবা, দেখেন স্যার এটার জন্য আমরা বিলবোর্ড ইউজ করি না। তার কারণ হলো যদিও আমাদের ডানে বামে উপর নিচে অনেক বিলবোর্ড আছে, কিন্তু ইউজুয়ালি আমাদের বিলবোর্ডের মেসেজ মাথায় থাকে না। সো এই গল্পের ছলে কিন্তু খুব সহজেই জাজের একটা কঠিন প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারলে। এখন এই প্রশ্নেরই আরেকটা ভার্সন, মনে করো তুমি কিছু ইউজ করলে না, তুমি শুধুমাত্র বিলবোর্ড ইউজ করলে এবং তোমার জাজ তোমাকে জিজ্ঞাসা করলো আচ্ছা তুমি কেন বিলবোর্ড ইউজ করলে, অন্য কোনো কিছু কেন ইউজ করলে না? আবারও তুমি একটা গল্প বলতে পারো, স্যার আপনি কোত্থেকে আসলেন? তোমার জাজ বলো আমি মতিঝিল থেকে আসছি। তুমি বলবো আচ্ছা স্যার মতিঝিল থেকে এখানে আসতে তো 1.5 ঘন্টা সময় লেগেছে। তোমার জাজ বললো হ্যাঁ 1.5 ঘন্টা সময় লেগেছে। তখন তুমি তোমার জাজকে বলতে পারো, স্যার আপনি চিন্তা করেন 1.5 ঘন্টা আপনি আসছেন, আপনি জ্যামে বসে আছেন, আপনি ডানে তাকান বিলবোর্ড, আপনি বামে তাকান বিলবোর্ড, আপনি আকাশ দেখতে চান উপরে তাকান দেখবেন বিলবোর্ড। আমাদের ডানে বামে উপরে নিচে কিন্তু খালি বিলবোর্ড। অ্যান্ড ঢাকা শহরে একটা মানুষ ডেইলি অ্যাভারেজ প্রায় 1.5 থেকে 2 ঘন্টা জ্যামে বসে থাকে। তার মানে এই পুরো টাইমটা মানুষ শুধুমাত্র একটা জিনিস দেখে, সেটা হলো বিলবোর্ড। এই কারণে আমরা বিলবোর্ড ইউজ করেছি। তো দেখো আমি কিন্তু ফ্যাক্টস অ্যান্ড ফিগার্সের ধার ধারিনি। দুটো জায়গায় একবার আমি আমার গল্পের ছলে আমি বলে দিলাম যে বিলবোর্ড ভালো, এই জন্য আমি বিলবোর্ড ইউজ করেছি। আরেকবার আমি গল্পের ছলে বলে দিলাম বিলবোর্ড খারাপ, এই জন্য আমি বিলবোর্ড ইউজ করিনি। বাট যেহেতু এখানে গল্পের ছলে বলে দিয়েছি, তোমার অডিয়েন্সও তোমার সাথে একমত, তোমার জাজও তোমার সাথে একমত। মেবি ও ভাববে যে আচ্ছা ছেলেটা একটু বেশি একটু প্ল্যান করে এই চিন্তা করে গল্পটা বলেছে, বাট যেহেতু তুমি সুন্দর করে গল্পটা বলে বুঝিয়ে দিয়েছো সে সেটা মেনে নিবে। সো অলওয়েজ চেষ্টা করবে তুমি তোমার প্রেজেন্টেশনে ফ্যাক্টস অ্যান্ড ফিগার্সগুলোকে গল্পের ছলে উপস্থাপন করতে, তাহলে তোমার অডিয়েন্সও এটা শুনতে পছন্দ করবে, তোমার জাজ বা তোমার টিচারও এই গল্পটা শুনে তোমার প্রেজেন্টেশনকে অনেক হায়ার মার্ক দেবে। রিপ্রেজেন্টিং ডেটা ইন আ প্রেজেন্টেশন। আমাদের প্রেজেন্টেশনে কিন্তু প্রচুর বার গ্রাফ দিতে হয়, পাই চার্ট দিতে হয়, নাম্বার দিতে হয়, বাজেট দিতে হয়, ফাইন্যান্সিয়ালস দিতে হয়। কিন্তু একবার চিন্তা করে দেখি, কখনো কোনো বার চার্ট বা পাই চার্ট দেখে কেউ কি কখনো এক্সাইটেড হয়েছে? অফকোর্স না, বিকজ এই জিনিসগুলো এক্সাইটেড না, এই জিনিসগুলোর সাথে আমরা রিলেট করতে পারি না, এই জিনিসগুলো আমরা কখনো আপন করে নিতে পারি না। সো এই যে ডেটা আছে, এই ডেটা কিন্তু খুব সুন্দরভাবে উপস্থাপন করা যায়। এবং আমাদের সবারই কর্পোরেট প্রেজেন্টেশনের একজন আইকন আছে যার নাম কিনা স্টিভ জবস। তার যদি একটা ছোট্ট এক্সাম্পল দেই আমাদের এই জিনিসটা বুঝতে খুবই সহজ হবে। প্রথম যখন আইপড লঞ্চ করা হয় তখন এটার সাইজ ছিল মনে হয় 5 গিগাবাইট, কিন্তু সে কখনো বলে না যে 5 গিগাবাইট স্পেস। তার কারণ হলো 5 গিগাবাইট জিনিসটা আমরা কখনো দেখতে পারি না, কখনো বুঝি না যে এটা আসলে কত বড়। রাদার দেন সে অন্য একটা কথা বলে, সে বলে এই যে আইপড আছে এই আইপডে তুমি 1000 গান রাখতে পারবে। অ্যান্ড সাথে সাথে আমি জিনিসটার সাথে রিলেট করতে পারি যে আমি যতগুলো গান শুনি আমি মেবি 500 গান শুনি, তার মানে আমি তার থেকে অনেক বেশি গান আমার আইপডে রেখে দিতে পারবো। সাথে সাথে যখন 5 গিগাবাইটের জায়গায় 1000 গানের কথা বলা হয়, আমার জন্য যেমন রেলেভেন্ট হয়ে গেল, অডিয়েন্স যারা দেখছিল তাদের জন্য জিনিসটা অনেক বেশি রিলেটেবল হয়ে গেল। এইভাবে খুব সহজে একটা এক্সাম্পল দিয়ে ডেটাকে কিন্তু রিপ্রেজেন্ট করা যায়। আরো একটা এক্সাম্পল দেওয়া যায়, 128 বিট এনক্রিপশন। এটা যদি আমি আমার সিকিউরিটি একটা কনসার্নের জন্য বলি, হয়তো বা অনেকেই বুঝবে না যে বিট কি আর এনক্রিপশন কি। বাট আমি যদি বলি ব্যাংক অফ আমেরিকার সিকিউরিটি সিস্টেম যেটা ইউজ করে আমিও আমার সিকিউরিটি সিস্টেমে সেটা ইউজ করি, অ্যান্ড সাথে সাথে অডিয়েন্স ভাবে আচ্ছা ব্যাংক অফ আমেরিকা তো অফকোর্স অনেক মাল্টিপল লেয়ারের কোনো একটা সিকিউরিটি সিস্টেম মেবি ইউজ করে। সো আমার যদি সেম সিকিউরিটি কনসার্ন থাকে বা সেম সিকিউরিটি লেভেল থাকে, তার মানে আমার সিকিউরিটি বেশ সলিড। তো সাথে সাথে কিন্তু অডিয়েন্স আসলে বুঝে যাচ্ছে। এটা দিলে কেউ কিছু বুঝছো না, বাট এটা বলার সাথে সাথে অডিয়েন্স রিলেট করছে। স্টিভ জবসের আরো একটা এক্সাম্পল দিতে পারি। আমাদের মনে এই প্রেজেন্টেশনটা অনেকেরই মনে আছে। প্রথম যখন ম্যাকবুক এয়ার লঞ্চ করা হয় তখন স্টিভ জবস একটা এনভেলপের মধ্যে ম্যাকবুক এয়ারটা নিয়ে এসেছিলেন, এবং যখন রিলিজ করা হয় ওই এনভেলপ থেকে ম্যাকবুকটা বের করা হয়েছিল। একটু মনে করে দেখি, ওটার থিকনেস ছিল 0.76 ইঞ্চেস। এটা কিন্তু কারো মনে নেই, কিন্তু সবার মনে আছে যে ওই ম্যাকবুক এয়ারটা এতটাই চিকন ছিল যে ওইটা এনভেলপ থেকে বের করা গেছে। তার মানে কি, এই ডেটাটাকে খুব সুন্দর করে সহজ একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বুঝিয়ে দেওয়া পসিবল হয়েছে। আমাদের পৃথিবীর বয়স 4.54 বিলিয়ন ইয়ার্স।
বিলিয়নে যে 9টা শূন্য আছে এটা হয়তো আমরা অনেকেই জানি না, বা 9টা শূন্য থাকলে নাম্বারটা আসলে কত বড় হয় এটা ধারণাটা কিন্তু আমাদের আসলে নেই। সো 4.54 বিলিয়ন ইয়ার্স যদি পৃথিবীর বয়স হয়, মানুষ এখানে আছে মেবি আরো অনেক বছর ধরে, এই জিনিসটা কিন্তু বুঝতে অনেক কঠিন হয়। এই 4.54 বিলিয়ন ইয়ারকে আমি যদি 24 ঘন্টায় ভাগ করি তাহলে দেখা যাবে যে মানুষ আছে হলো 11:58 43 সেকেন্ডে এখানে প্রথম মানুষের জন্ম হয়। তার মানে এখানে মানুষ আছে মাত্র 1 মিনিট 17 সেকেন্ড ধরে। তার মানে 24 ঘন্টা যদি পৃথিবীর বয়স হয়, মানুষ বা হিউম্যান কাইন্ডের বয়স হলো 1 মিনিট 17 সেকেন্ড। এভাবে কিন্তু খুব সহজভাবে এই ডেটা দিয়ে আমি রিপ্রেজেন্ট করলাম যে আসলে পুরো পৃথিবীর বয়সের তুলনায় মানুষের বয়স আসলে কত ছোট। তো এইভাবেই খুব সহজে রিলেটেবল ডেটা দিয়ে আমি যদি আমার নাম্বারগুলোকে রিপ্রেজেন্ট করি তাহলে অডিয়েন্সের জন্য আমার ডেটাটাকে বা আমার আইডিয়াটাকে বা কনসেপ্টটাকে বুঝতে অনেক সহজ হবে। প্রেজেন্টেশন যখন দেয়া হয়, যে প্রেজেন্ট করে সে কিন্তু ব্যাটম্যান, এবং তোমার যে প্রেজেন্টেশন সে কিন্তু রবিন। তার মানে তোমাকে বিগার পাওয়ার হতে হবে বা বিগার ইনফ্লুয়েন্স হতে হবে, এবং তোমাকে যে প্রেজেন্টেশনটা অ্যাসিস্ট করবে সে হলো জাস্ট অ্যান অ্যাসিস্ট্যান্ট। বাট তাও আমরা এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এটার কিন্তু একটা বড় ভূমিকা আছে একটা প্রেজেন্টেশনকে সুন্দর বানানোর জন্য। এক্ষেত্রে খুব সহজ একটা রুল ফলো করা যেতে পারে। সব সময় একটা স্লাইডে একটা মেসেজ থাকবে। আমাদেরকে যখন স্লাইড শেখানো হয় তখন অনেক সময় বলানো হয় যে স্লাইড একটা বিলবোর্ডের মতো। বিলবোর্ডে যেমন একটা মেসেজ থাকে, একটা স্লাইডে একটা মেসেজই থাকবে। এখন আমাদের যদি প্রতিটা স্লাইড দেখি, প্রতিটা স্লাইডে একটা মেসেজ থাকে, মেসেজের তার আর সাব মেসেজ থাকতে পারে। তো সবসময় একটা জিনিস মাথায় রাখা দরকার, সাব মেসেজ অলওয়েজ 3টা পয়েন্টের মধ্যে রাখা। এটাকে বলা হলো রুল অফ 3। তার কারণ হলো এটা একটা গবেষণা করে ফলাফল বের হয়েছে যে আমরা যখনই 4টা পয়েন্টে চলে যাই আমরা ভুলতে শুরু করি। 3টা পর্যন্ত আমাদের মাথায় খুব সহজে থাকে। যেমন 10 মিনিট স্কুলের ট্যাগলাইন হলো লার্ন, প্র্যাকটিস, প্রগ্রেস, আমাদের খুব সহজে মাথায় থাকে। মেবি হরলিক্স এটা হলো টলার, স্ট্রঙ্গার, শার্পার, 3টা। এরকম অনেক জায়গায় দেখবা যে এই যে ট্যাগলাইন গুলো বা বিভিন্ন জায়গায় শব্দগুলো যেগুলো ব্যবহার করা হয় 3টা পর্যন্ত থাকে, এবং এটাকেই বলা হয় দ্য রুল অফ 3। তো যখনই কোনো একটা পয়েন্ট দেওয়া হয় সাব পয়েন্টে 3টার মধ্যে রাখলে যেমন সুবিধা হয়। এবার আজকে এই যে পাওয়ার পয়েন্ট টেকনিকের উপর যে আমি যে পুরো একটা কোর্স বানিয়েছি, আগেকার যদি ভিডিওগুলো আমরা দেখি আমরা দেখবো যে প্রতিটাতে একটা মেইন পয়েন্ট ছিল, 3টা সাব পয়েন্ট ছিল। এখানে কিন্তু কিছু জায়গায় মাল্টিপল পয়েন্টস ছিল, বাট তাও ওগুলোকে মার্জ করে একটা পয়েন্টের আন্ডারে নেওয়া হয়েছে। কেন? বিকজ 3টা থাকলে আমাদের মাথায় মনে থাকে। এন্ডিং অফ এ প্রেজেন্টেশন, টাইটেল একটা, তার মানে এই স্লাইডে একটাই মেসেজ। সাব পয়েন্ট কয়টা? আবারও 3টা। এখানেও দেখা যেতে পারে যেখানে 2টো ছিল এখানে 2টো ছিল, মার্জ করে করে আমি এক এক করে টোটাল 3টা বানিয়ে ফেলেছি। কেন? বিকজ 3টা পর্যন্ত মানুষের মনে থাকে। পরের স্লাইডগুলোতেও যদি দেখি প্রতিটারই একটা কি মেসেজ ছিল, 3টা পয়েন্ট ছিল। একটা কি মেসেজ, 3টা পয়েন্ট। সো এটাকেই বলা হয় দ্য গোল্ডেন রুল অফ 3। সো অলওয়েজ মনে রেখো একটা স্লাইডে একটাই মেসেজ থাকবে, এবং যখন সাব পয়েন্টস বা সাব মেসেজ অ্যাড করব আমরা 3টার মধ্যে সীমাবদ্ধ রাখবো। কারণ 3টার মধ্যে সীমাবদ্ধ রাখলে আমাদের অডিয়েন্সের জন্য জিনিসটা মনে রাখা অনেক সহজ হয়। প্রেজেন্টেশনের খুবই ক্লোজ একটা ফ্রেন্ড হলো টেকনিক্যাল ডিফিকাল্টিজ। যারা প্রেজেন্টেশন দিয়েছে তারা অলওয়েজ সবসময় এই একটা জিনিস ফেস করে থাকে, সেটা কিনা টেকনিক্যাল ডিফিকাল্টি। আমি যদি বলি আচ্ছা টেকনিক্যাল ডিফিকাল্টি অনেক ধরনের হতে পারে, যেমন অ্যান উপস আর টেকনিক্যাল ডিফিকাল্টি। সো এই মোমেন্টে আমরা ইউজুয়ালি যেটা করি, আমরা একটু আমতা আমতা করি, এইভাবে ঘুতাঘুতি করি, এটা ঠিক করি তা ঠিক করি। এটা আসলে করা উচিত না। টেকনিক্যাল ডিফিকাল্টিস কিন্তু আসতেই পারে। তুমি প্রেজেন্ট করছো, এর মধ্যে স্লাইড বন্ধ হয়েই যেতে পারে। আমার লাইফে আমি অ্যাটলিস্ট 2 থেকে 3 বার আমার স্লাইড বন্ধ হয়ে গিয়েছে। তো এখন কি করা যেতে পারে? এখন তোমার প্রেজেন্টেশন না থামিয়ে তুমি প্রেজেন্ট করতে থাকো। তুমি তো জানো তোমার কি কথা বলতে হবে। তুমি বাদেও তোমার টিম মেম্বার তো আরো আছে, তাদেরকে ফিক্স করতে দাও প্রেজেন্টেশনটা, এবং তুমি কথা বলতে থাকো। এটা হলে যেটা হবে, নাম্বার 1, প্রেজেন্টেশনের ফ্লোটা নষ্ট হবে না। আমি তো কথা বলতেই পারি, এখানে স্লাইডে তুমি দেখছো না তো কি হয়েছে, আমার কথা শুনে তো তুমি ঠিকই বুঝতে পারছো, রাইট? তো প্রেজেন্টেশনের ফ্লো নষ্ট হচ্ছে না। সেকেন্ড, তুমি যেখানে গুতুগুতি করবা ওখানে একটা টাইম লস হচ্ছে, রাইট? সো যে জাজেস আছে বা টিচার আছে ওরা বিরক্ত হচ্ছে, সো ওই টাইম লসটাও হচ্ছে না। নাম্বার 3, এটা আসলে দেখায় যে তুমি কতটা কনফিডেন্ট। তুমি প্রেজেন্টেশন ছাড়াও তুমি যে অ্যাকচুয়ালি জিনিসটা জানো এবং তুমি প্রেজেন্ট করে যাচ্ছ, ইট শোজ দ্যাট ইউ আর ভেরি কনফিডেন্ট। সো এই 3টা জিনিস কিন্তু অনেক হেল্প করে। সো প্রেজেন্টেশনের পরেও যদি দেখা যাচ্ছে পুরো প্রেজেন্টেশনে তুমি স্লাইড ছাড়াই প্রেজেন্ট করলা, তাতেও কিন্তু আসলে কোনো অসুবিধা নেই, কারণ তোমার যে ইমপ্রেশনটা
ওইটা কিন্তু আসলে তোমার জাজেস বা টিচারের কাছে অলরেডি অনেক ভালো হয়ে গেছে। সো নেক্সট টাইম যখনই টেকনিক্যাল ডিফিকাল্টি হবে, প্লিজ উল্টো দিকে তাকিয়ে সুইচ টুইচ তার নিয়ে ঘাটাঘাটি করার কোনো দরকার নেই। তুমি যেখানে আছো ওই অবস্থা থেকে চালিয়ে যাও। যদি তোমার জাজ বা টিচার বলে যে ওয়েট করো, ঠিক করে তারপরে চালু করো, দেন করো। আর সে যদি না বলে, তুমি প্রেজেন্টেশন চালিয়ে দাও, তোমার ফ্রেন্ডদেরকে ঠিক করতে দাও ওই টেকনিক্যাল ডিফিকাল্টি। তাহলে দেখবা তোমার প্রেজেন্টেশন অনেক বেশি স্মুথ হয়ে যাবে। যে কোনো প্রেজেন্টেশনের একেবারে শেষে যে পার্টটা থাকে সেটার নাম হলো কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন। সো কোয়েশ্চেন অ্যান্সার সেশনে সবারই কিছু না কিছু প্রশ্ন থাকে। অডিয়েন্স কোয়েশ্চেন করে, অনেক সময় জাজ কোয়েশ্চেন করে, অনেক সময় টিচার কোয়েশ্চেন করে, এবং যারা প্রেজেন্ট করছিল তাদেরকে তাদের আইডিয়া, কনসেপ্ট বা যাই বলুক না কেন সেটা ডিফেন্ড করতে হয়। কোয়েশ্চেন অ্যান্সার সেশনের ব্যাপারে আমাদের অনেকের কিছু মিথ কাজ করে। আমরা অনেকেই ভাবি কোয়েশ্চেন অ্যান্সার সেশনটা হওয়া উচিত এরকম, একজন একজনের মারামারি, এবং হয়ও তাই। অনেক সময় দেখা যায় জাজ কোয়েশ্চেন করছে, আমরা যারা প্রেজেন্ট করছি তারা ওটার তর্কে জড়িয়ে যাচ্ছি। অনেক সময় জাজেসদের সাথে না, আমরা নিজেরা টিম মেম্বারদের সাথে তর্কে জড়িয়ে যাচ্ছি। আমার ফ্রেন্ড আমার সাথে যে প্রেজেন্ট করলো সে একটা উত্তর দিচ্ছে, আমি বললাম না না এটা উত্তর না, আরেকটা উত্তর দিয়ে দিলাম। তার মানে সবসময় একটা কনফ্লিক্ট চলে আসে। সো কোয়েশ্চেন অ্যান্সার সেশন আর যাই হোক না কেন এটা না, তার মানে কনফ্লিক্ট না। তো ফার্স্ট অফ অল, আমার ফ্রেন্ড যদি কিছু একটা বলে তাই কোনো কন্ট্রাডিক্ট না করাই বেটার। আমার যদি মনে হয় এটা ব্যাপারে আরো নতুন কিছু বলার আছে, আমার জাস্ট সিম্পলি এটা বলা দরকার, অ্যান্ড টু অ্যাড টু দ্যাট বলে আমি আমার বক্তব্যটা ওখানে দিতে পারি। দ্বিতীয়ত, জাজের কোনো একটা কোয়েশ্চেন আমার ভালো নাই লাগতে পারে, বাট তাই বলে তার সাথে যে তর্কে জড়ানো লাগবে আমার কিন্তু কোনো কথা নেই। যে কোনো প্রশ্নের প্রত্যুত্তর কিন্তু বলা উচিত যে থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কোয়েশ্চেন, ইটস এ ভেরি নাইস কোয়েশ্চেন, এরকম একটা ভালো একটা রিমার্কস দিয়ে দেন উত্তর দেওয়া উচিত। তৃতীয়ত, অনেক সময় আমার উত্তর শোনার পরে জাজ বলতেই পারে যে না আমি তো এর সাথে একমত নই, বা এটা একটা সঠিক উত্তর না। তো তখনও অ্যাগ্রেসিভ না হয়ে বলা উচিত যে আচ্ছা আমার মতে এইটা জিনিস হয়েছিল, বা আমি মনে করেছিলাম বলে এটা হয়েছে, এবং তার যে ডিসএগ্রিমেন্টটা আছে তার প্রতি সম্মান প্রদর্শন করা উচিত। কারণ চিন্তা করো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জাজ বা টিচার কিন্তু তোমাকে মার্কস দিবে। তো তার সাথে তর্কে জড়ালে মার্কটা কিন্তু কোনো অংশেই বাড়বে না। সো অলওয়েজ মনে রেখো, কোয়েশ্চেন অ্যান্সার সেশনে কখনো কারোর সাথে তর্কে জড়াবে না, নিজের টিম মেম্বারদেরকে কখনো কন্ট্রাডিক্ট করা উচিত না, জাজেসদের কোয়েশ্চেন বা তাদের যদি কোনো প্রত্যুত্তর বা ফিডব্যাক পছন্দ না হয় তাও তাদের প্রতি সম্মান প্রদর্শন করবে, এবং অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড দ্য কনফ্লিক্ট ইন কোয়েশ্চেন অ্যান্সার সেশন। তাহলে কোয়েশ্চেন অ্যান্সার সেশনে হয়তো বা তোমার সবগুলো প্রশ্নের রাইট অ্যান্সার না দিলেও বেশ ভালো একটা মার্ক পেয়ে প্রেজেন্টেশনটা পার হয়ে যাবে।